ওই বাড়ির সামনে দিয়ে কেউ হেঁটে যেতে পারতো না, ভয় পেত। এরকম এরকম বলতো, আমাকে ওরা মেরে ফেললো কেন, আমাকে কেন বাঁচতে দিল না। সে চুলের মুঠি ধরে মানে ঝাঁকাতে ঝাঁকাতে নাকি রুমে নিয়ে গেছে, নিজের ঘরে নিয়ে গেছে। বলে আজকের থেকে তুমি এখান থেকে বেরোবে না ঘর থেকে। হঠাৎ দেখতে পাচ্ছে পুরো ঠিক বউরানী যে চেহারার কেউ একদম নিচ থেকে ঠিক ডাইরেক্ট ওনার দিকে তাকিয়ে রয়েছে। নড়তেও পারছে না, দেখতেও পারছে না, যেতেও পারছে না। ও মনে করছে ওর পা দুটোকেও মেজের সাথে পুরো আটকে রেখে দিয়েছে ধরে। তো সবাই ছুটে এসছে, দেখে ঘরের মধ্যে দাউ দাউ করে আগুন। কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। সকলকে আজকের এপিসোড শুরু করার আগে জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনাদের এই 2026 খুব ভালো কাটুক, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এটাই আমি চাইব। এবং হ্যাঁ, আজকের ঘটনাটা খুব ইউনিক একটা ঘটনা। এই ঘটনাটা আপনাদেরকে ভাবতে বাধ্য করবে যে এরকমটাও কি হয়। 200 থেকে 300 বছরের পুরনো এক জমিদার বাড়ির এক বউরানীকে কেন্দ্র করে আজকের এই ঘটনা। সেই বউরানীর সাথে আধুনিক সময়ে দাঁড়িয়ে সাউথ কলকাতার একটি মেয়ে সঙ্গীতা, তার কি সম্পর্ক, কেন এফেক্টেড হয় সে বারবার, এই সকল কিছু জানতে আপনাকে আজকের এই এপিসোড শেষ অবধি শুনতে হবে। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব টু কিউরিও ফাইট। আপনিও যদি আপনার সাথে ঘটে যাওয়া এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প বা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো সায়নী, হ্যাপি নিউ ইয়ার, কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমাকে হ্যাপি নিউ ইয়ার, তোমার হোল টিমকে হ্যাপি নিউ ইয়ার। আমি ভালো আছি ঠান্ডায়, তুমি কেমন আছো? জমে গেছো না নর্মাল আছো? জমে যাওয়ারই কাছাকাছি। যাই হোক, বছরের প্রথম এপিসোড আজকে, এবং আজকে একটা স্পেশাল ঘটনা সবাই শুনতে চলেছে, জানতে চলেছে তোমার থেকে। মানে ঘটনাটার মধ্যে মাল্টিপল ডাইমেনশন রয়েছে, এবং এই যে ডাইমেনশনটা সেটা বিভিন্ন অ্যাসপেক্ট থেকে, বিভিন্ন দিক থেকে। আশা করছি আজকের যে এপিসোডটা রয়েছে এরকম টাইপের ঘটনা মানুষ যারা যারা শুনছেন এখন কিউরিও ফাইট, তারা হয়তো এর আগে শোনেননি। ঘটনাটা আমি এবার তোমার থেকে জানবো সায়নী, কি ঘটেছিল একদম শুরু থেকে তোমার থেকে জানতে চাই, কি হয়েছিল সায়নী? হ্যাঁ বলছি, প্রথমে বলি এই ঘটনাটা কিন্তু আমার কলেজ ফ্রেন্ডের মুখ থেকে শোনা, ঠিক আছে? Okay. এবার ওর এখানে কি রোল সেটা আমি পরে আসছি। অ্যাকচুয়াল ঘটনাটা ঘটেছে কিন্তু মুর্শিদাবাদে একটি জমিদার বাড়ির এই ঘটনাটা, ঠিক আছে? Okay. এবং ওইখানে ব্যাপারটা এটা ছিল, আগেকার দিনে যেটা হতো আর কি, জমিদার বাড়িতে মানে পুরুষরা যেটা বলবে, মানে পুরুষ শাসিত একটা ব্যাপার, ওটা যেটা বলবে, ওরা যেটা বলবে সেটাই হবে। মেয়েদের ওখানে বলার কোনো রাইট ছিল না, প্রথম কথা, ঠিক আছে? সেটা খারাপ হোক, ভালো হোক, মন্দ হোক, যাই হোক, পুরুষ যেটা বলবে সেটাই হবে। এবং এই বাড়িটাতে পরে এটা শাপিত হয়ে যায়, জমিদার বাড়িটা কিভাবে শাপিত হয়ে যায়, অভিশপ্ত হয়ে যায়। আচ্ছা। এবং তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকে সেটা তুমি মর্মান্তিকও বলতে পারো। কেউ কেউ ওই বাড়ির লোকেরা এটা দুর্ঘটনা বলে চালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সেটা হয়নি, পরে এটা জানা যায়। কিন্তু অ্যাট প্রেজেন্ট কিন্তু বাড়িটা নেই। কেন বাড়িটা নেই, কেন নেই, সেটা আমি ডিটেলস এবার যাচ্ছি। প্রথম কথা হচ্ছে, আমার ফ্রেন্ডটার সাথে আলাপ হচ্ছে, প্রথমেই বলেছি আমার কলেজ ফ্রেন্ড, দো আমাদের স্ট্রিম আলাদা ছিল, কিন্তু তাও ও আর আমার সাথে খুব ভালো একটা বন্ধুত্ব হয়। এবং আমার ফ্রেন্ডটা খুব মানে খুব চাপা স্বভাবের, মানে শান্ত স্বভাবের, মানে সহজা, তুমি যদি মানে দুটো থাপ্পড়ও মারো ও মনে হয় নড়বে না, এরকম টাইপের মেয়েটা। এবং প্রথমে ওর সাথে যখন আমার আলাপ হয়, আমার এটা মনে হয়েছিল শি ইজ ডিফারেন্ট, মানে খুব একটা নর্মাল মেয়ে যে সেরকম নয়। তো একদিন কি হয়, ওর জন্মদিন আসে
এবার জন্মদিনের দিন আমি না ক্লাসে ওকে খুঁজছি, ওর ব্যাচে গিয়ে দেখছি ও নেই। তা আমি যে কি ব্যাপার, ও নেই, আসেনি। তা আমি ওকে ফোন করি, আমি যে কিরে কলেজে আসিসনি? বলে না রে, আজকে আমার মনটা ভালো নেই। মানে সে কি, আজকে তোর জন্মদিন আর তোর মন ভালো নেই? তা আমি বলি ঠিক আছে, শোন বিকেলবেলা দেখা করছি, আচ্ছা, আমার কিন্তু তোমাদের ট্রিট কোন চাই। কলেজ ছিল সায়নী? কলেজ হচ্ছে আমার সাউথ ক্যালকাটা গার্লস কলেজ। আচ্ছা, আর হ্যাঁ, তুমি একটা কথা বললে, সেটাও হ্যাঁ, হচ্ছে যে তোমার ওকে ডিফারেন্ট মনে হয়েছিল, নর্মাল হ্যাঁ, নয়। হ্যাঁ। মানে সেটা কেন মনে হয়েছিল? ওর কথাবার্তা, মানে কথা বলার যে ওয়ে অফ টকিং, ঠিক আছে, হুম, এবং ও আমি দেখতাম অনেক সময় ও ভাবনার জগতে থাকতো, বেশিরভাগই ভাবনার জগতেও থাকতো। মানে যেটা আমরা বলি না, মানে যেটা নর্মাল না, মানে যেই চিন্তা ধরো আমরা করতে পারছি না, ও বলতো। আর সবসময় দেখতাম কি, মানে গাছ প্রকৃতির সাথে ও কথা বলতো, আমি এই জিনিসটা দেখেছি। হ্যাঁ, মানে ও, আমি একটা জিনিস আমি করেছিলাম একদম এরকম আমাদের রিসেস টাইমে। হুম, আমি আমাদের টিফিন পিরিয়ড যেরকম হয় আর কি, তো আমার কলেজেরই পাশে একটা গ্রাউন্ডের মতন আছে, তো ওখানে বসে আমরা এইখানে খুঁজছি খুঁজি, ও দেখি একটা কোনায় বসে, ও দেখি একাই বসে আছে, বসে দেখি কথা বলছে। মানে কার সাথে কথা বলছে সেটা আমি জানি না, বইয়ের পাতা উল্টাচ্ছে আর কথা বলছে, ঠিক আছে। তা আমি ওরা, কিরে তোর এই ব্যাপার, মানে না, ও দেখলাম ডায়েরিতে অনেক কিছু লিখতো, ঠিক আচ্ছা, আছে, আচ্ছা, ওর নিজের কাল্পনিক নিজের ইটি। তবে আমি ওর নামটা বলতে চাইছি না, ঠিক আছে, ওভার আচ্ছা, দ্য আমরা ইয়েতে। বার্থডে জায়গাটাতে ফেরত আসি তাহলে। বার্থডে দিনটা কি হচ্ছিল? হ্যাঁ, কারণ আমি এটা কলেজে যদি বলি কোথাও, এখানে আমি একটু কাটছি, কারণ অনেক তাহলে চলে আসবে যাই চ্যাপ্টার, হোক, বুঝতে ওসব নিয়ে পারছো। আমরা যাচ্ছি না, হ্যাঁ, ডিটেলসে হ্যাঁ, যাচ্ছি হ্যাঁ, না। বার্থডে হ্যাঁ, 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 ব্যাপারটা বলো। হ্যাঁ, বার্থডে ব্যাপারটা থেকে চালু করি। তো তখন আমি সন্ধ্যাবেলা ওর বাড়িতে গেছি, হুম, গিয়ে দেখছি ফার্স্ট আমি ওদের বাড়িতে গেলাম ওর জন্মদিনের দিন। হুম, প্রথমে দরজা খুলে দেখলাম একজন একজন ভদ্রমহিলা দরজা খুললেন, দেখলাম, বুঝলাম ওটা ওনার, ওর মা, ঠিক আছে। হুম, আর কাকিমা একদম মানে কি বলবো, শান্ত স্নিগ্ধ চেহারা হয় না, কাকিমার হচ্ছে সেরকম চেহারা, মানে হুম, দেখেই বোঝা যাচ্ছিল মানে ওদের প্যাটার্ন। আমি তখনও জানি না যে এই যে পরে ঘটনাগুলো আমি শুনবো, আমি নিজেই হা হয়ে গেছিলাম যে এমন একটি মেয়ের সঙ্গে আমার আলাপ হয়েছে, ওয়াও। তো তখন আমি বলছি, কাকিমা ও আজকে কলেজে আসলো না কেন? তখন বলছে না, আসলে ওর তো একটু শরীরটা খারাপ। আমি বলছি হুম, শরীর খারাপ? আচ্ছা, তো আমি ওর সাথে দেখা করতে গেলাম, তো কোথায় ওর রুমে, দেখি ওর রুম লক করে বসে আছে। তা আমি যে এই কিরে, দরজা খোল, দরজা খোল, কি হয়েছে? তা অনেকক্ষণ পরে দরজা খুলেছে, দেখলাম কি চোখ মুখ খুব মানে কান্নাকাটি করলে পরে যেরকম চোখ মুখ হয়ে যায় না, সেরকম। আমি যে কিরে, কাকু কাকিমা বকা দিয়েছে নাকি? বলে না না, সেরকম কোনো ব্যাপার না রে। তখন ওর মা বলছে তোমরা বসো, আমি তোমাদের জন্য একটু খাবার নিয়ে আসছি। আমরা, কাকিমা আপনি প্রথমে বলুন ওর কি হয়েছে, ও এরকম কেন? তো কাকিমা বলছে না, তোমরা বসো, আমি তোমাদের জন্য জলখাবার নিয়ে আসছি। আরে কাকিমা এসব কিছু লাগবে না, আপনি এটা বলুন কি হয়েছে ওর। বলে না গো, আজকের দিনটা ওর জন্মদিন বটে, বাট আজকের দিনটা একটু ওর কাছে একটু একটু খারাপেরই দিন। আমি বলছি, কেন? তো বলছে যে তখন পাশ থেকে ও বলছে, মানে আমার বন্ধুটি বলছে, আমার বন্ধুর নাম হচ্ছে সঙ্গীতা, ঠিক আছে, ভালো নাম। তো সঙ্গীতা বলছে মা, ওকে কিছু বলো না এই ব্যাপারটাতে। আমি যে কি রে, তুই আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করেছিস, আমরা তো ভালো বন্ধু, কি সমস্যা হয়েছে তোর? আমি তখন বললাম চল আমরা বাইরে যাই না, আজকের দিনটা একটু বাইরে থেকে ঘুরে টুরে আসি। না 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 শাইনি, আমাকে জোর করিস না। আমি যে কেন, কি ব্যাপারটা কি? আমার না কিরকম একটা সন্দেহ জাগলো ভিতরে, বুঝতে পারছো, মানে এমন কি ব্যাপার যেটা বলবে না? আর তারপর জন্মদিনের দিন ও কান্নাকাটি করছে, আমি প্রথমে ভাবলাম হয়তো কোনো বয়ফ্রেন্ডের ব্যাপার, কিছু এরকম কিছু ব্যাপার। তখন কাকিমা আমাকে বলছে যে শালিনী, তোমাকে আমি সবকিছু বলতে পারি, কিন্তু তুমি এই ঘটনাটা কখনো কলেজে বা কারো সাথে, মানে যার সাথে ধরো মানে সঙ্গীতা রিলেটেড আছে, সেরকম কাউকে এই ঘটনা বলতে পারবে না। আমি যে ঠিক আছে বলবো না, মানে কি এমন হয়েছে? বলে না, এই ঘটনাটা যখন ও আর কি যাদেরকে বলেও ছিল, তারা ওকে নিয়ে খুব মজা ঠাট্টা এরকম করেছিল, মানে এটা ও একটা খুব ডিপ্রেশনের মধ্যে চলে গেছিল। তা আমি যে কি ব্যাপার কাকিমা, একটু বলুন, তাহলে আমি জানতে পারলে তবে তো বুঝতে পারবো কি হয়েছে জিনিসটা, যদি আমি কিছু হেল্প করতে পারি। তো ঠিক আছে তোমরা বসো, আমি আসছি। আমি ওর ঘরে গিয়ে বসলাম, দেখলাম ওর বেশ সুন্দর পেন্টিং করতে পারে আমার ফ্রেন্ড। সারা ঘরে ও নানান রকম পেন্টিং করা, মানে বাঁধানো, ফ্রেমে বাঁধানো রয়েছে। আরে বাবা, তুই পেন্টিংও জানিস করতে, তুই আর কি কি জানিস করতে? ইভেন ও কবিতাও লিখতো,
ঠিক আছে। তো আমি যে কি বাবা এত তোর গুণ আছে, তো তুই এগুলো বাইরে কেন করিস না? বলে না আমাদের ইয়েতে এটা হয় না, এইভাবে বলেছে, আমাদের বংশে এরকম এটা করা যাবে না। তো আমি বংশে করা যাবে না মানেটা কি? বলে না আমাদের এই নিয়মটা নেই। বলছি আচ্ছা ঠিক আছে। তখন কাকিমা আসলো, কাকিমা বলুন তো কি ব্যাপার? বলে তখনও বলতে আরম্ভ করলো, কাকিমা বলছে আমাকে যে ও অ্যাকচুয়ালি জমিদার ঘরের মেয়ে, আমার এই বন্ধুটি। ওদের অ্যাকচুয়াল জমিদারদারিটা ছিল হচ্ছে মুর্শিদাবাদে, ঠিক আছে। এবং ওর যে জন্ম হয়েছে, জন্মের পর থেকেই ও এমন কিছু কিছু জিনিস দেখতো যেগুলো ওর মা কি ওর বাবা কখনোই বলেনি ওকে, কখনোই না। ও ঘুমের মধ্যে হেঁটে চলে বেড়াতো, এই প্রথম একটা জিনিসটা ছিল। আর ও ছোটবেলা থেকে বলতো, মানে যখন ওই আলতো আলতো কথা বলতে শিখেছে, আমি ওইখানে যাব, আমি ওইখানে যাব, এরকম ভাবে নাকি বলতো। এবার তখন ওর মা ভাবতো যে নিশ্চয়ই ওর বাবা হয়তো ওকে কোনো গল্প বা কিছু বলেছে, সেটার জন্য ও এইভাবে হয়তো কথাগুলো বলছে। কিন্তু না, ও যেই যেই জিনিসগুলো বলতো ওর বাবা মা দুজনেই অবাক হয়ে যেত যে এইটা আমার মেয়ে কি করে জানলো। কারণ ওরা ওই জমিদার ঘরের ব্যাপারে কিছুই বলেনি, কোনো ঘটনাই বলেনি। কারণ কেন বলেনি? এক হচ্ছে ওই বাড়িটা অভিশপ্ত ছিল, এবং ওই বাড়িতে যে ভদ্রমহিলাকে অ্যাকচুয়ালি মেরে ফেলা হয়, শেষ মানে অভিশাপ দিয়ে গেছিল যে বাড়ির কোনো মানে জেনারেশন, পরের জেনারেশন যদি কোনো বাচ্চা কাচ্চা হয়, তারা ইদার বাঁচবে না, আর নইলেও তাদের মধ্যে কোনো না কোনো ফিজিক্যাল ডিফেক্ট থাকবে। তো এই যে ওর যে বাবা কি মা, ওর বাবার কিন্তু বর্ন অ্যান্ড বট আপ কলকাতাতে, ওর মা তো ধর এখানকারই মেয়ে, ও এখানকার, ও জন্ম এখানে, তাহলে ও এইসব কথা কোথা থেকে জানছে? ওর বাবা ওকে কখনোই এসব কথাবার্তা বলেনি। এইটা নিয়ে ওরা অনেক ডাক্তার দেখিয়েছে, এই করেছে সেই করেছে, তো ডাক্তাররা বলেছে এরা বাচ্চা, ছোটবেলায় এগুলো হয়, এটা কোনো কথা নয়, এই নিয়ে তো চিন্তা করবেন না। দেখছে না, ও যত মানে বয়স বাড়ছে, আস্তে আস্তে যখন বয়স বাড়ছে, স্কুলে যখন কিডস মন্টেসরি স্কুলে ওকে যখন ভর্তি করানো হয়েছিল, ও কোনো ছেলে মেয়েদের সাথে কথা বলতো না। ও খালি খালি ওর যেটা অ্যাকচুয়াল নাম সঙ্গীতা, সেটাও বলতো না, ওর নাম কি বৌরানী। এবার বৌরানী কি ব্যাপার, বৌরানী কে? এবার এইটা যখন এইসব কথাবার্তা যখন হলো, তখন ওর বাবা মা নাকি খুব ভয় পেয়ে গেছিল। মানে এই ঘটনা, এইটা ওর নামটা কোথা থেকে জানছে? মানে এইসব ঘটনা ঘটেছে অনেকটাই আগে, মানে এই সঙ্গীতা হচ্ছে ওই জমিদার বাড়ির 8th কি 9th জেনারেশনের মধ্যে পড়ছে। আর এই যে ঘটনাটা, যে বৌরানী যে ঘটনা, সেটা কিন্তু অনেকটাই আগে, মানে ধরে নাও 3rd জেনারেশন, দ্যাট টাইমে যার হাতে জমিদারি ছিল সেই সময় এই ঘটনাটা ঘটেছিল। এবং ও এটা স্পষ্ট বলতো যে অমুক ঘরে আমার জিনিস আছে, অমুক ঘর থেকে আমাকে নিয়ে আসো, ওই জিনিসগুলো নিয়ে আসো, এরকম এরকম বলতো। আমাকে ওরা মেরে ফেললো কেন, আমাকে কেন বাঁচতে দিল না? তখন ওর মা রীতিমতন ভয় পেয়ে বলছে যে এই মেয়েকে তো বাঁচানো যাবে না। এই মেয়ে যখন এরকম ধরনের কথাবার্তা বলছে, তখন ওর মানে এমন জেদ করতে আরম্ভ করলো যে ওকে নিয়ে যেতে মানে বাধ্য হয়েছিল। একবার ছোট যখন ছিল, তখন ওর এই 2.5 কি 3 বছর বয়স হবে, তখন ওকে মানে ওই মুর্শিদাবাদের যে বাড়িটা ছিল তখন দ্যাট টাইম, সেখানে ওকে নিয়েও গেছিল। প্রথম দিন যখন নামলো, ওরা ট্রেন থেকে নেমেছে, নেমে গাড়ি করে যখন ওরা ওই বাড়ির দিকে যায় আর কি, মানে অবাক হয়ে যাচ্ছে মেয়ে, ওইটুকু মেয়ে হেঁটে 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 হেঁটে, মানে ওর বাবা মার সাথে তো যাবে, সেখানে ও না এমন বিহেভ করছিল মনে যেন সবকিছু জানা, ওই বাড়িতে যেন আগে এসছে। ওর বাবা মা কিছুতেই বুঝে উঠতে পারছে না যে এই মেয়ে এত কিছু জানছে কি করে ওইটুকু বয়সে। ও যাচ্ছে গিয়ে ঠিক ওই বৌরানী যার কথা বলছি আমি, সে যেই ঘরে থাকতো, ও গিয়ে সেই ঘরটা, মানে সেই ঘরের তো জমিদার তখন বাড়ির মানে অবস্থা তখন শোচনীয়ই ছিল, অর্ধেক অর্ধেক জায়গা ভেঙে ভেঙে পড়েছে, বাড়ির কোনো অংশীদারি তখন ওই বাড়িতে কেউ প্রেজেন্ট ছিল না, শুধু কিছু কিছু ওই দারোয়ান টাইপের আর এক মালি ছিল যে আর কি বাড়িটাকে একটু দেখাশোনা করতো, এই যা, কারণ কাউকে থাকতে হয়, নইলে ওই টাইমে যা হয় মানে অনেক রকম সমস্যা চলছিল, ওই একজনকে রেখে দিয়ে গেছিল এমনি দেখাশোনার জন্য, বাড়ির বাইরে আর কি থাকতো। ও এসে বলছে, বাচ্চাটা আসলো, এসে সোজা ঘরের মধ্যে চলে গেল, মানে বিশাল বড় অট্টালিকা ওদের ওই জমিদার বাড়ি, সেই পিছনের অংশটা তো পুরোটাই ভেঙে গেছে,
যেইটুকু অংশ বেঁচেছিল ওর মধ্যে থেকেও যখন যাচ্ছে, ওর মা ওকে ধরে রাখতে পারছিল না। ওইটুকু বয়সে, ওর 3 বছর না 3.5 বছর এরকম, 2.5-3 এরকম বছর হবে, বয়স হবে তখন ওর। ও ঠিক যে ঘরটাতে ওর সেই বউরানী থাকতো, ওই ঘরটার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে গিয়ে বলছে এই ঘরেই তো আমি থাকতাম। এবার দ্যাট টাইমে যে লোকটা বাইরে থাকতো আর কি, এমনি বাইরে থাকতো, বাইরে আর কি দেখাশোনার করতো, রেখেছিল ওকে, যতটুকু যা আছে সেটাই যাতে অন্য কোনো বাইরের লোক বা অনেক কিছু যাতে ভিতরে না ঢুকে, মানে বেদখলের ব্যাপারটা না হয়, সেজন্য ওই 1-2 লোক ওখানে রাখা ছিল। এবার সে যখন দেখছে, সে না অবাক হয়ে গেছে, সে বলছে এই বাচ্চা মেয়েটা কি করে জানছে এসব, আর বউরানীর কথা ও জানছে কোত্থেকে। এবার বউরানীকে আমি তোমাকে বলছি, এই ঘটনাটা ঘটেছিল 3rd জেনারেশন, মানে দ্যাট টাইমে যার হাতে জমিদারিটা ছিল, ওই বাড়ির যে মানে কর্তা ছিলেন, তার আরো 2 ভাই ছিল। এবার ওই কর্তার যে 2 ছেলে এবং 1 মেয়ে ছিল, 2 ছেলের মধ্যে এই ছোট ছেলের সাথেই বিয়ে হয়েছিল ওখানকারই খুব ভালো শিক্ষিত, মানে দ্যাট টাইম শিক্ষিত বলা যায়, একটি ভালো ঘরের মেয়ের সাথে, যার নাম ছিল রানী। এবং উনি দেখতে শুনতে নাকি যথেষ্ট সুন্দর ছিলেন, মানে ওনাকে দেখে নাকি যে কেউ মোহিত হয়ে যেত, মানে সে ছেলে বলো কি মেয়ে বলো, হ্যাঁ, মানে এতটাই অপরূপ সুন্দরী ছিল, অপরূপ সুন্দরী। আর উনি মায়া মমতা মানে প্রচন্ড ছিল, মানে বাড়িতে যদি একটা কাকপক্ষী আসে, কি যদি কোনো ভিখারিও ভিক্ষা চাইতে আসে, বলে তাকে নাকি ফেরাতো না, এরকম মানে দয়ালু নাকি ওনার স্বভাব ছিলেন। তুমি বললে যে জমিদার বাড়ির 3rd জেনারেশন, তাই তো? 3rd জেনারেশন। এটা মোটামুটি কিরকম সাল হবে? মোটামুটি 1800 এরকম হতে পারে কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই সেরকমই হবে, কারণ 3rd জেনারেশন মানে অনেকটাই আগের। তো এবার যখন ওই বাড়ির যে কর্তা আর কি, যার কথা বলছিলাম, তার ছোট ছেলের সাথে বিবাহ ঠিক হয় ওই রানীর নামে, ঠিক আছে? তা বিয়ে ঠিক হয়েছে। এবার জমিদার বাড়িতে একটা ব্যাপার ছিল, খুব মানে মেয়েদের ওখানে কিছু চলতোই না ওই বাড়ির, মানে ছেলে যেটা বলবে, ছেলেরা যেটা বলবে সেটাই হবে। আর বড় ছেলে যে ছিল, সে খুব দাপুটে টাইপের ছিল, মানে হ্যাঁ 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 মানে হ্যাঁ, না মানে না, এরকম টাইপের। মানে ও বাবা মার কথাও খুব একটা নাকি শুনতো না, খুব, আর খুব ছিল, অ্যালকোহলের দিকে খুব নাকি আসক্ত ছিল উনি। যাই হোক, এবং বাড়িতে ওনার যে বউ ছিল, এবং ওনার যে কর্তার যে আর সব ভাইয়েরা ছিল, তাদের যে বউয়েরা ছিল, তারাও মানে অত্যাচারিত, এরকম টাইপের নাকি, মানে পুরুষ শাসিত যাকে আর কি বলে, সেরকম টাইপের ছিল। কোনো কথা মানে ভালো মন্দ কিছুই শুনবে না, ওরা যেটা বলবে সেটাই করতে হবে, মানে যেরকমটা ছিল সেই সময়টাতে। হ্যাঁ, ওই মানে 1 হাত ঘোমটা টেনে তুমি যাবে, বাইরের কোনো পুরুষের সাথে তোমরা কথা বলতে পারবে না, বাইরে বেরোতে পারবে না, এরকম টাইপের একটা ব্যাপার ছিল। হ্যাঁ, তো কেন জানি না, এই যে ছোট ছেলের সাথে যার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে না কেন জানি না একটু জমিদার বাড়ির মধ্যে একটু চেঞ্জ আসে। কিরকম চেঞ্জ, নাকি ওই বউরানী, মানে সবাই মানে এত সুন্দর দেখতে, সেজন্য সবাই ওনাকে না বউরানী বলে নাম হয়ে গেল, মানে রানী থেকে বউরানী বলে ডাকতো। কাজের লোক বলো বা যারাই বাড়ির লোক টোক, ইভেন ছেলেরা যারা, মানে ওনার শ্বশুর মশাই, ওনার ভাসুর, আরো যারা ছিল, তো তারা একটু হলেও দেখা যেত উনি যে কথাগুলো বলতো সেটা 1% হলো ওরা শুনতো। মানে এই যেরকম ছিল যে 1 হাত ঘোমটা টেনে তোমরা বেরোতে পারবে না, এমনও অনেক সময় হতো, হয়তো প্রথম সেটা না, পরে হয়তো এমন হয়েছে যে মাথা হয়তো ঘোমটা ছিল কিন্তু মুখটা খোলা ছিল, মুখ করে, এবার ওদের যেটা ছিল পুরো মুখ ঢেকেই তুমি বেরোবে, মানে মুখ যাতে বাইরের কেউ না দেখে, তখন দ্যাট টাইমে যেরকম ছিল আর কি। তো উনি অনেক সময় বলতো যে না, এটা অন্যায় হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, এটা করলে এরকম হবে, হ্যাঁ এটা হলে এটা ভালো হতো। এইভাবে অনেক সময় ওনার শ্বশুর মশাই কাছারিতে যখন লোক আসতো, কথাবার্তা বলতো, কিছু কথা হয়তো কানে যেত ওনার, উনি গিয়ে ওই বউরানী গিয়ে বলতো, বাবা আপনার সঙ্গে একটা কথা বলবো, আমি এরকম আড়াল থেকে তো শুনলাম আপনাদের ব্যবসা এইটা করলে এরকম ভাবে ভালো হতো। হঠাৎ আর 5টা যেটা বলে না, এটা খুব মানে চলতি কথা এবং এটা ফ্যাক্ট,
মেয়েরা কিন্তু মেয়েদের শত্রু হয়, একটা জ্বলন কিন্তু থাকে, এটা আমি ওপেনলি বলছি, ঠিক আছে? একটা সংসার যখন ভাঙে ওখানে কিন্তু মেয়েদের হাত থাকেই, আমি এটা বলবো, এটা ওপেনলি বলবো, এবার কেউ মানুক আর না মানুক। এবার এখানেও ঘটনাটা তাই হয়েছে। এই যে আর পাঁচটা যে ওখানে বউয়েরা ছিল, মানে আরো যাদের ওয়াইফরা ছিল আর কি, মানে বংশে যারা থাকতো ওই বাড়িতে, তারা এই ব্যাপারটাকে খুব একটা ভালোভাবে নেয়নি। তারা মনে করতো যে এ মহিলা নিশ্চয়ই টুকটাক জানে, ছেলেদেরকে বশ করতে জানে, কারণ যেটা হয়নি, ওরা যেটা করতে পারেনি, বউরানী সেটাই করতো। বউরানীর কিন্তু কোনো বাধা ছিল না, বউরানী বেরোতো, বউরানী কথাও বলতো বাইরের লোকদের। হ্যাঁ, এই ব্যাপারটা ছিল যেটা ওদের ওদের মানে আর পাঁচটা যে বউ তারা কিন্তু সেটা করতে পারতো না, করতে পারেনি। এই জিনিসটা ওদের মধ্যে ভীষণ একটা মানে ঈর্ষণীয় যেটা বলে আর কি, ঈর্ষার কাজ শুরু হয়ে গেছিল। তো ওরা ভাবলো যে বাবা, কদিন এসে এই বউ এত কিছু করছে, আর আমরা এত বছর ধরে এখানে রয়েছি, এত কিছু সহ্য করে রয়েছি, আমরা যেটা চেঞ্জ করতে পারলাম না, ওর কথায় আজকে শ্বশুরমশাই, দাদা, কর্তা, সে এত কথা শুনছে। এই জিনিসটা ওদের মধ্যে, এটা একটা কি বলবো, খুব হিংসা এবং খুব কুৎসাজনীয় মনের মধ্যে যেটা বলে আর কি, সেই কাজের একটা মাথায় বদবুদ্ধি, যেটা বাংলা পাতি কথায় বলবো, এদের মাথায় সেটা রাইজ হয় যে কিভাবে এই বউকে ধামানো যায়। এবার এইটা এই ঘরের মধ্যেই আর কি এরা সব চালনা করতে আরম্ভ করলো যে এই বউ টুকটাক জানে। কি করলো ওটা, সেইভাবে তো ডাইরেক্ট যে কর্তা, সে মানে বেটা ছেলে পুরুষ মানুষদের সাথে সেইভাবে কথা বলতে ভয় পেত। ওরা কি করলো, কায়দা করে এটা করেছে হচ্ছে ওর ভাসুর যে ছিল, সেই ভাসুরের বউই এই কাজটা করলো। কি করেছিল, ও গিয়ে ওর দেওরকে ধরেছে, মানে বউরানী যে মানে কর্তার যে ছোট ছেলে, তাকে ধরেছে। তার কানের মধ্যে মানে মিথ্যা কথা একটা ওর নামে বলেছে যে তোমার বউ এরকম যায়, বাইরে যায়, যখন তখন বেরিয়ে যায়, দেখো নিশ্চয়ই অন্য কারোর সাথে ওর কিছু সম্পর্ক আছে। হ্যাঁ, তখন এই যখন যে ছোট ছেলে, সে প্রথমে তো বলছে না 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 না, এরকম কোনো ব্যাপার নেই, ও আসে, ও যায়, তাছাড়া ও পড়াশোনা করেছে, শিক্ষিত, ভালো মন্দ ওর জ্ঞান আছে। ছোট ছেলেটা একটু অন্যরকম ছিল, কিন্তু মানে আর পাঁচটা বাড়ির পুরুষ মানুষের মতন অত দাপুটে ছিল না, মানে যেটা বলবে সেটাই করতে হবে, এই ব্যাপারটা ছিল না। কিন্তু যা হয় আর কি, একদিন না, দুদিন না, 3 দিনের দিন কানের মধ্যে সবসময় একটা ওই বিষ ঢালতেই থাকতো যে না না, তোমার বউয়ের কিছু ব্যাপার আছে, নইলে কি করে হয়, আজ অব্দি আমরা কখনো এরকম অমান্য করিনি, যেটা বড় কর্তা বলেছেন সেটাই আমরা শুনেছি। বড় কর্তা মানে ওই শ্বশুরবাড়ির শ্বশুরমশাইয়ের কথা বলছি আর কি। সেইখানে আজকে তোমার বউ কদিন হলে এসছে, কমাস হলো এসছে, তার কথায় সব এত ওরবশ করছে, কি ব্যাপার গো, মেয়ে ছেলে মানুষ, তার আবার এত কথা কিসের? এই শুরু হলো। এইবারই যখন ওকে এসব কথাবার্তা বলেছে, এবার ছেলে মানুষ, তার মনের মধ্যে একটা খটকা লেগেছে। একদিন কি হয়েছে, ওই কাছারিতে একজন ভদ্রলোক এসছে ও শ্বশুরমশাইয়ের সাথে কথা বলবে, ওদের ব্যবসা বাণিজ্য, ওদের একটা ব্যবসা ছিল, সে ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলতে। তো উনি এসছে, তো ওই বউরানী এসছে, এসে বলছে আপনি কিছু নেবেন, জল দেব, জল খাবেন? ওই ভদ্রলোক নাকি ওই বউরানীর দিকে হা করে বলে তাকিয়েছিল, মনে হয় যেন চোখ ফেরাতে পারছে না। আর সত্যি উনি অপরূপ নাকি সুন্দরী ছিলেন। এবার এইটা ওই ছোট ছেলে দেখেছে, মানে এই যে কথাগুলো শুনতো, শোনার পরে না ও একটু তককে তককে থাকতো যে বউ কোথায় যায়, কার সাথে কথা বলে, কি বলে, ঠিক আছে, কিন্তু সেরকম তো কখনো হাতে নাতে বা সেরকম তো কিছু দেখেনি যে যাকে যেই হিসাবে ওকে বলবে, বা ওকে তুমি এটা কেন করেছো, যে ওকে ওর কাছ থেকে যে কিছু, সেরকম তো কিছু বলতে পারছে না। তো এই দিনকে সেটা যেটা দেখেছে যে একজন লোকের সাথে উনি কথা বলছে, দ্যাট টাইমে যে বউরানী আর কি, উনি মনে হয় গর্ভবতী ছিলেন, ঠিক আছে, 3 মাস না 3.5 মাসের এরকম গর্ভবতী ছিলেন। তা ওকে না এক মানে এসে এক থাপ্পড় মারে বউরানীকে। এইটা না হকচকিয়ে গেছে, কি হলো, তুমি মারলে কেন আমাকে? বলছে না না, তুমি এরকম যখন তখন বাইরে এসে বাইরের লোকের সঙ্গে তোমার কিসের এত কথা বলা, হ্যাঁ, পুরুষ মানুষ দেখলেই তোমার কথা বলতে যেতে হয়, বেরো এখান থেকে। ওই প্রথম হয়েছে যে ওই ছোট ছেলে
বউয়ের গায়ে হাত তোলে। সে চুলের মুঠি ধরে মানে ঝাঁকাতে ঝাঁকাতে নাকি রুমে নিয়ে গেছে, নিজের ঘরে নিয়ে গেছে। বলে আজকের থেকে তুমি এখান থেকে বেরোবে না ঘর থেকে, ঘরে আমি তালা চাবি দিয়ে রাখলাম, যখন আমি থাকবো তখনই তুমি বেরোবে, নইলে আমি যখন বাড়িতে থাকবো না তুমি তখন বেরোবে না, তুমি ঘরের মধ্যেই থাকবে। ও তো কান্নাকাটি করেছে, বলছি আরে আমার তো কোনো ভুল হয়নি, তুমি এরকম করে, মানে ওর হাজবেন্ডের হঠাৎ এরকম একটা চেঞ্জ দেখে উনি না মানে দিশেহারা হয়ে গেছিল, এরকম কেন করলো। আর উনি খুব সাদামাটা মনের ছিলেন, মানে কেউ যে ওনার নামে কিছু বলবে বা উনি যে কারোর নামে কিছু একটা ভাববে যে হ্যাঁ ও বলেছে এ বলেছে এ বলতে পারে, ওই ব্যাপারটা ওনার মনেই ছিল না। উনি শ্বশুর বাড়িকে মানে সব কজন, এমনকি বাড়ির যে চাকর বাকর ছিল তাদেরকেও যথেষ্ট পরিমাণে ভালোবাসতো। মানে নিজেরাও যখন খাওয়া দাওয়া করতো, চাকর বাকর যারাও ছিল তাদেরকে বলতো তোমরা খেয়েছো, খেয়ে নাও, মানে এরকম ছিল। বাড়িতে যদি একটা কোনো লোকও আসে, ভিখারি আসতে, তাকে খাইয়ে নাকি ছাড়তো, এরকম মানে প্রকৃতির উনি মানুষ ছিলেন। তো এই ব্যাপারটা হলো, এতে না মানে বাড়ির যে যারা চাকর বাকর তারা বুঝতে পেরেছে যে বউরানীর নামে নিশ্চয়ই কেউ কিছু বলেছে। আর এইটা খুব আনন্দ পেয়েছিল বাড়ির আর 5টা মহিলা, শুধু শাশুড়ি ছাড়া। শ্বশুরমশাই এর ব্যাপারটা জানতো না। যখন শ্বশুরমশাইয়ের কানে আসলো তখন শ্বশুরমশাইও দেখলো, শ্বশুরমশাই বলল হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, সে বউ যদি অন্যায় করে থাকে, ও যদি কিছু অন্যায় করে থাকে তাহলে স্বামী তো শাসন করতেই পারে। তো এই ব্যাপারটা মানে মোটেই বাড়ির যে কাজের লোক বা চাকর বাকর যারাই ছিল তাদের খুব একটা ভালো লাগলো না। এমনকি শাশুড়ি যে মানে শাশুড়ির কাছে গিয়েও মানে বাড়ির ওরা বিনীত অনুরোধ করেছিল যে ওনাকে এরকম ভাবে ঘরে কেন আটকে রাখা হয়। মানে ওই দিনের পর থেকে বউরানীকে নাকি ঘর থেকে বেরোতেই দিত না। ওই যখন আসতো ঘরে তখন দরজা খুলতো, ওই সারাক্ষণ ওই ঘরের মধ্যেই থাকতো, খাবার দাবার যাও দেওয়া সব নাকি ডিরেকশন ছিল ওই ঘরেই থাকবে, শুধু চান করতে যেত, বেরোতো এই অবধি, মানে বাড়ির বাইরে বা উঠোনের বাইরে তাকে দেখা যেত না, ঘরের বাইরে, এরকম ব্যাপার হয়ে গেছিল। তা বেশ অনেকদিন হয়ে গেছে বাপের বাড়ির সাথে কোনো যোগাযোগ নেই, যায় না। কি হলো ব্যাপারটা, তো ওর বাপ মানে বউরানীর বাপের বাড়ি থেকে লোকেরা এসছিল, এসে দেখা করতে এসছে। তখন হচ্ছে হ্যাঁ আপনার মেয়ে এরকম ঘরে ছেলে রেখে দিয়ে গেছে। বলে ছেলে আটকে রেখে দিয়ে গেছে মানে? বলছে না না, এরকম আপনার মেয়ে যখন তখন বাইরের পুরুষ মানুষের সঙ্গে কথা বলতে যায়, যখন তখন বেরিয়ে যায়, এটা আমাদের জমিদার বাড়ির এটা নিয়ম না, আমাদের জমিদার বাড়ির নিয়ম অন্যরকম। বউয়েরা ঘোমটা টেনে কথা বলবে, সেখানে আপনার মেয়েকে তো আপনি ছাড়ই দিয়েছিলাম, তাও দেখলাম আপনার মেয়ে এত দূর এগিয়ে গেছে। তখন ওর বাবা বলছে না না না, আমার মেয়ে এরকম করতেই পারে না। আর স্বাভাবিক যেটা ছিল সেটা তো পুরোটা মানে জিনিসটা পুরোটাই ওনার নামে বাজে একটা রটনা রটি দিয়ে বলেছিল, এটা হিংসায় বলেছিল। তো হ্যাঁ হিংসার চোটে এরও এত বড় একটা বলেছে। তো এবার ওই যে ওর মেয়েটির বাবা সে বলছে না না, আমি মেয়ের সঙ্গে আমাকে একটু দেখা করতে দিন। তখন বলছে দেখুন আমার ছেলে বাইরে থেকে ওকে চাবি মানে দরজায় তালা বন্ধ করে দিয়ে গেছে, চাবি ছেলের কাছে, আপনি চাইলে বাইরে থেকে কথা বলতে পারেন, ঘরের মধ্যে প্রবেশ আপনি করতে পারবেন না, কারণ বাইরে থেকে তো তালা চাবি দিয়ে গেছে, সে চাবি রয়েছে ছেলের কাছে। এবার ওই খিড়কি দিয়ে ওই মেয়ের সাথে কথা বলেছে, মেয়েটা তো হাউ হাউ করে কান্না যে বাবা দেখো এরকম এরকম করেছে, ওকে একটু বোঝাও, ও কেন এরকম করছে, আমি কোনো দোষ করিনি। এবার মেয়ের বাবা তো মানে কপালে হাত যে মেয়েকে দিয়েছে এত ভালো একটা বড় জমিদার ঘরে, সেখানে এরকম হলো। কারণ মেয়েটার বাড়িরও যথেষ্ট অবস্থাপন্নই ছিল, তারা যে খুব একটা সাদামাটা ঘরের ছিল তাও না, কিন্তু মেয়েকে এরকম অবস্থায় দেখবে সেটা ওরা ভাবতে পারেনি। বলছে না না, এটা একটা ভিত করতেই হবে, তার থেকেও বড় কথা মেয়েটা যখন তখন দ্যাট টাইমে গর্ভবতী, তাকে এইভাবে কষ্ট দেওয়ার তো কোনো মানেই হয় না। তো এইটা নিয়ে বলছে না না তুই চিন্তা করিস না বাবা, আমি জামাইয়ের সাথে কথা বলবো। তো এমন হয়েছে যে ঠিক 2 দিন পরেই ও মেয়ের বাড়ির থেকে বাবা আসে, ভাই ছিল, দাদা ছিল, তারা এসছিল। তাকে মানে রীতিমতন গলা ধাক্কা যাকে বলে সেইভাবে নাকি বের করে দেওয়া হয়েছিল। ওই হাজবেন্ড মানে যে বউরানীর যে হাজবেন্ড ঠিক এরকম ভাবে ব্যবহার করেছে যে মানে ভবিষ্যতে যদি আপনি মেয়ের ভালো চান আসবেন না, যখন যদি আপনাকে চিঠিপত্র দিয়ে যদি তলব করা হয় তাহলেই আপনি আসবেন, নইলে আসবেন না যদি মেয়ের ভালো চান।
এরকম ভাবে বলেছে, ওরা তো কাঁদতে কাঁদতে সে সময়ের মতন গেছে। কিন্তু চিন্তা কি আর যাবে, যেখানে মেয়ের এরকম অবস্থা দেখেছে সে কি আর এরকম কি এমন হলো যার জন্য মেয়েকে এইভাবে ঘরবন্দি করে রাখা হবে? কি হয়েছে, কি ব্যাপার? পরে জানতে পেরেছে, বলেছে যে মেয়ে নাকি টুকটাক করে। তখন মেয়ের যে দাদা, মানে দাদা হচ্ছে বৌরানীর দাদা, সে বলছে আমার বোন কে আমি ছোটবেলা থেকে নিজের হাতে কোলে পিঠে মানুষ করেছি, ও টুকটাক ছাড়ুন, টুকটাক কি জিনিস সেটাই ও জানে না। যে সব বলেছে তার ঘোর অন্যায় হবে এবং পাপের ফল তাকে ভুগতে হবে। তো যাই হোক, তো এইসব কথাবার্তা অনেক হয়েছে, অনেক বোঝানোর চেষ্টা করেছে, জামাই কিছুতেই কিছু বুঝবে না, ওইভাবেই রেখে দিত। হ্যাঁ, দিন দিন যায়, আস্তে আস্তে নাকি বৌরানীর চেহারা খুব খারাপ হতে আরম্ভ করে। মানে ওই অবস্থায় একটু ভালো একটু না হলে যেই মানে ফেস দিয়ে উনি যাচ্ছিলেন, সেটা ওনার এবং ওনার পেট যেই যে আসতে চলেছিল তার উপর খুবই একটা খারাপ এফেক্ট পড়তে আরম্ভ করেছিল। একদিন এমন হয় যে হঠাৎ চিৎকার, আ করে চিৎকার। কি হলো? তখন ওই রাত্রিবেলাই হবে, টাইমটা অতটা আমি ঠিক বলতে পারছি না কোন টাইমটা হয়েছিল, কিন্তু এরকমই রাত্রিবেলা। বাড়িতে তখন সবাই উপস্থিত, কর্তা, শ্বশুরমশাই মানে শাশুড়ি, দুই ছেলে, এমনকি ওনার একটা মেয়েও ছিল, সে মেয়েও এখানে উপস্থিত ছিল, মেয়ের বিয়ে হয়ে গেছিল, সেই মেয়েও ওখানে উপস্থিত ছিল। বাড়ির আর 5 জন, সবাই মানে একান্নবর্তী পরিবার যেরকম হয় সবাই উপস্থিত। চিৎকার, কি ব্যাপার? কাজের লোক টোক সবাই ছুটে এসছে, দেখে ঘরের মধ্যে দাউ দাউ করে আগুন। হ্যাঁ, কি করে আগুন লাগলো? সবাই তখন বলছে আরে জল নিয়ে আয়, জল নিয়ে আয়। ও যে বাড়ির কাজের লোক, তারা তো কান্নাকাটি, হায় হায় হায়, কি সর্বনাশ, কি সর্বনাশ। সে জল নিয়ে আয়, জল নিয়ে আয়। ওদের সামনে কুয়ো ছিল, সে কুয়ো থেকে জল তুলে তুলে নিয়ে মারছে, অনেক কিছু কিছু। কিন্তু যে ছোট ছেলেটা, মানে যে আর কি হাসবেন্ড, সে না নাকি নির্বিকার দাঁড়িয়েছিল, নির্বিকার, মনে হয় যেন কিছু, মানে কিছু মনে হয় যেন ওর মধ্যে ফিলিংস নেই, শুধু 2 চোখ দিয়ে জল পড়ছে, কোনো ফিলিংস নেই। হ্যাঁ, যে কি রে, তখন যে শাশুড়ি মানে ছেলের মা বলছে এ কি রে, এ কি করে হলো, কি করে হলো? ওর ছেলেটার মুখে কোনো কথা নেই। আরে আরে, কে আছো, বাঁচাও বাঁচাও। শাশুড়ি, শ্বশুর মশাই, যারা যারা ছিল সবাই, আরে জল দে, জল দে, বাঁচা। তারপরে দরজা ভেঙে যখন ভিতরে গেছে, সব শেষ, সব শেষ। এইটা নিয়ে মানে বিশাল বড় একটা, বাড়িতে বলতে গেলে কি বলবো, স্ক্যান্ডাল তো এটা পুরো একটা। হ্যাঁ, কাকপক্ষীও বসতো না ওই বাড়ির, মানে এমন অবস্থা হলো। কাকপক্ষীও বসার, এমনকি দিনের বেলাতেও নাকি ওই বাড়ির সামনে দিয়ে কেউ হেঁটে যেতে পারতো না, ভয় পেত। যেই হেঁটে যেত সেই নাকি চিৎকার শুনতো, মর্মান্তিক চিৎকার। হ্যাঁ, একদিন রাত্রিবেলা শ্বশুরমশাই মানে এইসব ঘটনা টটনা হয়ে যাওয়ার পর সবাই জানলো যে ঘরের মধ্যে আগুন লেগে গেছিল। কিভাবে আগুন লেগেছিল সেটা কিন্তু কেউই জানে না, ঠিক আছে? যদিও দ্যাট টাইমে সবাই বাড়ির মধ্যে উপস্থিতই ছিল। চাকর বাকর সবাই এক এক করে না কাজ ছেড়ে দিল, বলে না এখানে কাজ করব না। সবাই এক এক করে, যারা ওখানে কাজ করতো, বলে মানে কাঁদতে কাঁদতে গেছে রীতিমতন, বলে এতটাই শোক পেয়েছে, বলে সেসব কাজের লোকদের মনে হয় কেউ ছিল না, পিছু টান বলতে কেউ ছিল না, মানে একুল ওকুল গেলে কেউ ছিল না, তারাও অব্দি বাড়ি ছেড়ে চলে গেছে। মানে এতটাই শোক পেয়েছে, মানে ওই বাড়িতে অ্যাকচুয়ালি কাজ করতে পারছিল না। অনেক কিছু রাত্রিবেলা শোনা যেত। একদিন রাত্রিবেলা এমন হয়েছে নাকি যে শ্বশুর মশাই শুয়ে আছে, হঠাৎ উনি না বুকে একটা পেন ফিল করতে পারে, যেটা বুকের বাদিকটা যন্ত্রণা করছে। উনি না খাটে উঠে বসেছে, উঠে বসে বলছে জল খেয়েছে, পাশেই জল ছিল, জল খেয়ে মনে করছে না শরীরটা একটু খারাপ লাগছে, যাই বাইরে উঠোনে গিয়ে মানে বারান্দাতে গিয়ে একটু বসি। চেয়ার গুলো যেরকম থাকে আগেকার দিনে যেরকম চেয়ার, সেই ইজি চেয়ারের মধ্যে বসেছে। বসে হঠাৎ চোখটা গেছে বাগানের দিকে, ঠিক আছে? বাগানের দিকে চোখটা গেছে, হঠাৎ দেখতে পাচ্ছে। উফ, কি টান টান একটা ঘটনা। কি হলো এরপরে সেটা জানার জন্য আমিও আপনাদের মতো উদ্গ্রীব। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, আপনার যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, কোনো তান্ত্রিক হেল্প লাগে, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন ঘটনায় ফেরা যাক। পুরো ঠিক বৌরানী যে চেহারার কেউ
একদম নিচ থেকে ঠিক ডাইরেক্ট ওনার দিকে তাকিয়ে রয়েছে। ওনার না চোখটা পড়ছে, উনি ও কে আছো কে আছো করতে করতে এরকম করে উনি না ওই চেয়ারের মধ্যে হোঁচট খেয়ে পড়ে যায়। পড়ে গিয়ে উনি মানে ওনার কথাবার্তা ওখানেই মানে সেন্সলেস এর মতন হয়ে যায়। এবার সেই চিৎকার শুনে ওনার মানে যে ওয়াইফ মানে বৌরানী যিনি শাশুড়ি ছিলেন আর কি, উনি ওঠেন, উনি এসে ডেকেছে, এই শিগগিরই আয় শিগগিরই আয়, দুই ছেলেকে দেখ তোর বাবার কি হয়েছে তোর বাবার কি হয়েছে। উনি দেখে হ্যাঁ তো অজ্ঞান হয়ে রয়েছে, তাকে রীতিমতন শোয়ানো হয়। পরে যে কবিরাজি ডাক্তারবাবু ছিলেন সে এসছে, এসে বলছে যে দেখে বলছে যে ওনার কথা বলার যে মানে ইয়েটা সেটা উনি হারিয়ে ফেলে। উনি ইশারায় ইশারায় কি বলছিল এইটাই, কিন্তু ওনার কথা বলার যে শক্তিটা সেটা মানে টোটালি মিউট হয়ে যায় আচমকা। এবার এই হচ্ছে প্রথম ফার্স্ট ইনসিডেন্ট যেটা কিনা আফটার বৌরানীর ডেথের পরে হতে আরম্ভ করে ওই বাড়িতে। এই তো গেল প্রথম হলো এরকম। তো উনি পুরো মানে যে আর কি যার হাতে ছিল জমিদার সে কিন্তু পুরো বেডরিডেন হয়ে পড়লো। এবার জিনিসটা গিয়ে পড়লো ছোট ছেলে বড় ছেলের মধ্যে। বড় ছেলের তো ছেড়েই দাও, বড় ছেলের নাকি বাড়ি ঘর দর ব্যবসা নেই, সারাক্ষণ মানে পয়সা উড়াতো এরকম টাইপের একটা ছেলে ছিল। ছোট ছেলেটা যাও ছিল, কিন্তু ছোট ছেলেটাতে এই অবস্থা। এবার একা বলে না জমিদারের মানে জমিদারি যদি জমিদার না থাকে সেই জমিদার কিন্তু অন্যের হাতে চাপিয়ে দিলে কিন্তু সেই জমিদারি থাকে না। হ্যাঁ, তো ওরকমই আর কি হলো। আস্তে আস্তে অনেক ফল্ট ওদের মানে হতে আরম্ভ করলো। জমিদারির যেই স্টেজ ছিল সেই স্টেজ থেকে ওরা আস্তে 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 অনেক ডাউন। ওদের ব্যবসা ছিল সেইটা ফল করলো, ওদের অনেক জমি জমা ছিল সেইগুলো বিক্রি করে দিল, কারণ অনেক জায়গায় ওদের অনেক নাকি লেনদেন কিছু ছিল, সেইগুলো সব মানে টাকা পাওনা দানা যাই হোক যাই ছিল আর কি, সেই সব মানে ঘরের এমন একটা অটল অবস্থা চলে আসে যার জন্য সেই জমিগুলো নাকি বিক্রি করতে হয়। জমি বিক্রি করে দিয়েছিল ওরা, মানে যাদের ঠান বান মানে হাতে সালে হাতি ঘোড়া সালে ঘোড়া এরকম নাকি ব্যাপার ছিল, তাদের এরকম অবস্থাতে নেমে আসতে হয়, এরকম পর্যায়ে ওদের নেমে আসে। এরপরে কি হলো, ওর যে মেয়ে ছিল, মেয়ের যে বিয়ে হয়েছিল সেই বিয়েতে শ্বশুরবাড়িতে কিছু একটা সমস্যা হলো। সেই মেয়ে শ্বশুরবাড়ি মানে ওই টাইমে যার কিনা বড় বড় দুটো ছেলে আছে সেই ছেলেকে নিয়ে এই বাড়িতে চলে আসে, মানে বাপের বাড়িতে চলে আসে। শ্বশুরবাড়িতে কি হয়েছিল সেটা জানা যায়নি, কিন্তু ওখান থেকে এটা নাকি বলে যে শ্বশুরবাড়ি থেকে নাকি ওকে তাড়িয়ে দেওয়া হয়। ঠিক আছে, বড় বড় দুটো ছেলেকে নিয়ে ননদ এই বাড়িতে চলে আসে বাপের বাড়িতে। এবার এসে তো দেখছে বাবার এই অবস্থা, বাড়ির এই অবস্থা। এই করে করে কি হলো, ওর ঘরে বাড়িরই একজনের বাচ্চা হয়েছিল। ঠিক আছে, তো 51 পরিবার ছিল, মানে ওর ওই তো ওদেরই একজনের ঘরে নাকি বাচ্চা হয়েছিল। সে বাচ্চাটা যখন হলো, সে বাচ্চাটা দেখছে কথা বলে না। ঠিক আছে, মানে একটা মানে ফিজিক্যাল একটা ওর মধ্যে ডিসব্যালেন্স দেখা গেল, সেটা হচ্ছে বাচ্চা কথা বলে না এবং বাচ্চাটি নর্মাল নয়। ঠিক আছে, এই হলো। এইটা নিয়ে অনেক মানে ডাক্তার সেবা, তখনকার দিনে তো আর এত বড় বড় হসপিটাল বা এত বড় বড় কিছু ছিল না, যতটুকু যেই টাইমে যেটা অ্যাভেলেবেল ছিল সেটা করেছে। সেখানেও প্রচুর টাকা পয়সা ঢেলেছে, প্রচুর টাকা পয়সা দিয়েছে, কিন্তু সেই বাচ্চাকে মানে ঠিক করানো অসম্ভব। মানে ডাক্তার বলে দিয়েছিল এই বাচ্চা বেশি দিন বাঁচবে না, এই বাচ্চা বেশি দিন বাঁচবে না, কারণ ওর মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা নর্মাল না, এবং হার্টে নাকি ছিদ্র ছিল যেটা বোঝা গেছে, মানে চিকিৎসার মাধ্যমে নাকি বেরিয়েছিল, মানে অনেকগুলো ডিসএবিলিটি ছিল বাচ্চাটার মধ্যে। সেই বাচ্চাটা যেদিনকে মারা যায়, মানে একটা অদ্ভুত ব্যাপার, মা বলে ডেকে উঠেছিল যেদিনকে মারা যায়। বাচ্চাটার বয়স কত ছিল যে মারা গেল? বাচ্চাটার বয়স এমন কিছু ছিল না, ওই 1.5-2 বছর এরকম ছিল, যতটুকু আমি জানি 1.5-2 বছরের মতন ছিল, আমাকে যতটুকু বলেছিল কাকিমা। তো মারা যেদিন যায় আর কি নাকি সেদিনকে এরকম মা বলে নাকি বাচ্চাটা কেঁদে উঠেছিল। এবং যখন বাচ্চাটির যে মা ছিল, মা স্পষ্ট দেখতে পায় যে দরজার সামনে বৌরানীর চেহারা, পুরো উস্কো খুস্কো চুল,
ঠিক আছে, চোখ চোখ দুটো নেই, পুরো আবছা দেখতে পেয়েছে, পুরো দাঁড়িয়ে আছে। আর মনে হয় যেন ব্যঙ্গ করে হাসেন না, ওরকম একটা হাসি। ওইটা দেখে ও তো চিৎকার, মানে সে গলা ফাটিয়ে চিৎকার, বুঝতে পারছে এক এক করে যে কেন এই কেসগুলো হচ্ছে বাড়িতে, কেন এই কেসগুলো হচ্ছে। এই কেউ গেল, এবং মানে সবাই বলে, মানে তখন একটা বলেছে, মানে বলছে আর কি, যে নিজে মরেছে আমার বাচ্চাটাকেও খেয়েছে, নিজে মরেছে বাচ্চাটাকেও খেয়েছে। অ্যাকচুয়ালি যে মরেছে তার তো কোনো দোষই ছিল না, প্রথম কথা। সে যখন মারা যায়, যে টাইমে ওর সাথে অত্যাচার হয়েছে, কেউ প্রতিবাদই করেনি, বরঞ্চ বাড়ির কাজের লোকগুলো প্রতিবাদ করার চেষ্টা করেছিল, কিন্তু ওদের কথা তো কেউ শুনবে না, তারা তাচ্ছিল্যর মতন ছিল। এইবার আসে বাড়িতে যে ননদ যে চলে এসেছিল আর কি, ওই দুই ছেলের যে আর কি বোন আর কি, তার খবর আসে হাজবেন্ড মারা গেছে। মানে এরকম একরকম এক একটা সিচুয়েশন আসে যেগুলো ওরা মানে একটা শোক মানে নিতে পারার সাথে সাথে আরেকটা শোক চলে আসছে। মানে ওরা যে কি করবে, ওরা সব দিশেহারা হয়ে পড়ে বাড়িটার মধ্যে, মানে এমন অবস্থা হয়ে যায়। তারপরে এই করে করে তখন এমন অবস্থা হয় যে বাড়িতে তখন ওই বয়স্ক যে শাশুড়ি আর কি, উনি উনি ওই ওনার নিজেরও তখন বয়স হয়েছে। এবার যে ওই বড় ছেলের যে বউ, সে তো মানে কি বলবো, মানে কুটোটিও নেড়ে দেখতো না, এরকম টাইপের ছিল। এবার বাড়িতে তো লোকজন রয়েছে, এবার তাদের খাওয়া দাওয়া রান্না বান্না এগুলো কে করবে? একে একে এমন অবস্থা হয়েছে যে বাড়ি ছেড়ে এক একজন চলে যেতে আরম্ভ করলো। মানে পুরো বাড়িটাতে পড়ে থাকতে হচ্ছে কি ওই শ্বশুর, শাশুড়ি, দুই ছেলে, তার মেয়ে, আর ওদেরই ওই কর্তার যে এক ভাই ছিল, তার ভাইয়ের সেই ছেলে, ছেলের বউ, যার বাচ্চাটা মারা গেছে আমি বললাম, এরা থাকতো। এদের আরো অনেকেরা ছিল, যেরকম পিসি ছিলেন একজন, দ্যাট টাইমের বিধবা মানুষ ছিলেন, উনি এক ঘরে ওনাকে করে দেওয়া হয়েছিল, একটা ঘরের মধ্যেই থাকতো, একটা ঘরের মধ্যেই খেত, এরকম দেখাচ্ছিল, যে মুখও দেখতো না কেউ ওনার নাকি, এরকম একটা ব্যাপার। তো ওই ভদ্রমহিলাও মারা যায়, পিসি। তো পুরো বাড়িটা মানে খা খা করতো তখন, মানে মনে হতো বেঁচে থেকে মনে জ্যান্ত লাশ সবাই এরকম ভাবে আর কি থাকতো বাড়িটার মধ্যে। তো ঠিক করলো এবার, যে বড় ছেলে ঠিক করলো কোথা থেকে দুটো লোককে ধরে নিয়ে এসছে, মানে বাড়িতে ওই থাকবে টাকবে, কাজ বাজ করবে তার জন্য। তা ওদেরকে বলা হয় যে শোনো, তোমরা এই এই কাজ করবে, তোমাদের এই এই কাজ। তুমি একজনকে রান্নার কাজের জন্য বলে, আর একজনকে বলে তুমি সব উঠোন ফুটন যা বাড়ি ঘরদোর আছে এগুলো সব দেখাশোনা ঝাড় পোছের জন্য ওকে রাখা হয়। তো ভালো কথা। এবার রাত্রিবেলা সোজা সবাই খেয়ে দিয়ে ঘুমিয়েছে, হঠাৎ চিৎকার, দাদাবাবু দাদাবাবু দাদাবাবু। হ্যাঁ কি? ও বাবা, ও ওখানে আমি থাকতে পারবো না, ওখানে আমি থাকতে পারবো না। কি কি থাকতে পারবে না? কি থাকতে পারবে না? কি হয়েছে? না 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 না, ওখানে আমি থাকতে পারছি না, ওখানে ওখানে কেউ আছে। কে? কোথায় আছে? রান্নাঘরে গেছে, মানে বড় ছেলে আর কি, রান্নাঘরে গেছে। হ্যাঁ না, কেউ নেই, কিছু নেই। বলছে কোথায়? এখানে তো কেউ কিছু নেই। কি হয়েছে? কিছু খেয়েছো? গাঁজা খেয়েছো? গাঁজা টেনেছো? এরকম নাকি বলেছে। বলে না বাবু, ওরকম আমি খাই না, আমি স্পষ্ট দেখেছি এখানে একজন মহিলাকে হেঁটে যেতে। এবার তখন ওকে কি করেছে, জোরে একটা থাপ্পড় মেরেছে লোকটাকে, যেরকম বলছি সেরকম করো, ভুলভাল না বলে চুপ করে শুয়ে পড়ো, পরদিন সকালে তোমার সঙ্গে দেখা কথা হবে, এই বলে চলে যায়। কিন্তু এই ঘটনা দিনের পর দিন রিপিট হতে থাকে। ওই যে কাজের লোক দুটো, ওরাও লাস্টে আর থাকতে চাইতো না। মানে একদিন ছাদে গেছে পরিষ্কারের জন্য, ওদের বাড়ির যে ছাদে গিয়ে দেখছে, ঠিক মানে ঝাড় দিচ্ছে আর কি, যারা কি পরিষ্কার টরিষ্কার করছে, হঠাৎ দেখছে পিছনে একজন দাঁড়িয়ে রয়েছে, উস্কো খুস্কো চুল, দুপুর বেলা। হ্যাঁ, ওই মানে দেখেছে কপালে একটা বড় লাল টিপ, একটা সাইড পুরো পোড়া, বডির একটা সাইড পুরো পোড়া। ওই দেখে না ও মা বলে মানে ওখানে উল্টে পড়ে, কোন রকমে নিজে সামলিয়ে নিচে নেমে এসছে, নিচে নামতেছে, সিঁড়ি দিয়ে পড়ে গেছে, পড়ে গিয়ে চোটও পায় কাজের লোকটা। বলে এই বাড়িতে আমি আর এক দণ্ড থাকবো না, এই বলে একটা কাজের লোক চলে যায়। পরের দিনকে যে কাজের লোকটা ছিল, ওর দেখা দেখি ও চলে যায়, বলে না না, এখানে কাজ করা যাবে না, অসম্ভব, এই বাড়িতে কাজ করা যাবে না।
মানে রীতিমতন বাড়ির মধ্যে একটার পর একটা মানে এমন সব ঘটনা ঘটতে থাকে যেটা কিনা মানে এক্সপেকটেশনের বাইরে। মানে ওরা বুঝতে পারছিল না যে কোথা থেকে হচ্ছে, কেন হচ্ছে। এবার যে শাশুড়ি, সে তো কোথাও, তারও বয়স হয়েছে, সে এবার শ্বশুরমশাইকে সামলাবে কি করে? সে তো পুরো বেড রিডেন, মানে উনি যে কথা বলার শক্তিটা যে হারালো, সে কথা বলার শক্তি কিন্তু উনি ফিরে পায়নি। যথেষ্ট ওনাকে ওষুধপত্র অনেক কিছুই করানো হয়েছিল, কিন্তু সেটা উনি ফিরে পায়নি। উনি খালি ইশারা দিয়ে দিয়ে, আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখাতো বাগানের দিকে, সবসময় ইশারা করতো বাগানের দিকে। মানে উনি তো বাগানে দেখেছিলেন তো ওই বৌরানীরকে, ওই দেখে ও সবসময় ওইটাই ইশারা করতো, এর বাইরে কিছু উনি বলতো না। আস্তে আস্তে শ্বশুরমশাইয়ের প্রায় মানে অবনতি হতে থাকে। তো একদিন এমন হয় যে শ্বশুরমশাই মারা যান, মানে ওই কর্তা যিনি আর কি, উনি মারা যান। এবার বাড়িটা তো মানে আরোই মানে ফাঁকার মতন হয়ে যায়। মানে ও শাশুড়ি তো তখন বয়স্ক মহিলা, ওনার বয়স হয়েছে, উনি বলছে যে কি কপাল, কি কপাল, এই অবস্থায় হতে থাকলো, আমাদের এরকম অবস্থা। সেখানে মানে আজকে বাড়ি ঘরদোর সব ফাঁকা পড়ে আছে, মানুষটা চলে গেল, এইভাবেই বাড়িতে আমি কি করে থাকবো? তখন ছেলেদেরকে বলে, ওরে তোরা আমায় কাশিতে দিয়ে আয়, এখানে আমি থাকবো না। তখন ওর বড় ছেলে বলে, তুমি থামো তো, তুমি আমাদেরকে ফেলে কোথায় যাবে? কাশিতে যাবে? এই বাড়ি ঘর জমিদার এগুলো কে দেখবে? এগুলো সব আমি দেখতে যাবো নাকি? এইভাবে। তো এই নিয়ে ওর মার সাথে একটা অনেক বড় একটা বচসা হয়। হ্যাঁ, তখন মানে অনেক রকম, এরই মধ্যে যে ছোট ছেলে, সে মানে কি বলবো, দ্যাট টাইমে উনি আর বউয়ের সাথে যে খারাপ ব্যবহার করেছে সেটা ওর বুঝতে পারে, কিন্তু এমন ছিল বলে ভাঙবে তবু মচকাবে না, এরকম একটা ব্যাপার আর কি। তা ছোট ছেলেকে বলে, বড় ছেলে, দেখ ব্যবসা বাণিজ্য যাই হচ্ছে, আমাদের কিন্তু কিছু একটা করতে লাগবে, কারণ এইভাবে কিন্তু আর চলবে না। মানে এমন অবস্থা আসে যে পয়সাও প্রায় আস্তে আস্তে শূন্য হতে থাকে ওদের কাছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমাদেরকে ঘরে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই, ঠিক আছে? তখন ওর ছোট ছেলে বলে, দেখ, এ ছোট ভাই বলছে যে এখন আমরা কি করতে পারি? আমাদের তো যা জমিদারি ছিল, ব্যবসা, সেটাও বন্ধ হয়ে গেল, যা জমি জমা ছিল সেটাও বিক্রি করে দিতে হলো, এরপরে কি করা যাবে? এবার দেখ, কোনো না কোনো কাজ তো আমাদেরকে দেখতে হবে, নইলে সংসার চলবে কি করে? ঠিক আছে। এবার ওই বড় ছেলের এক ছেলে ছিল, সেই ছেলের হঠাৎ একদিন রাত্রিবেলা জ্বর। জ্বর জ্বর মানে ধুম জ্বর, সে জ্বর কমে না। তো ওই যে বড় ছেলের যে বড় ভাইয়ের যে বউ আর কি, সে বলছে, শোনো, ছেলের এই কি নিশ্চয়ই কোনো নজর লেগেছে, তুমি শিগগিরই কোনো ডাক্তারকে ডেকে নিয়ে আসো। মানে 3-4 দিন হয়ে যাচ্ছে, সে জ্বর কমে না, আর ভুলভাল বকতো আর কি, এরকম। তো ডাক্তার নিয়ে এসছে, ডাক্তার নিয়ে এসে দেখে বলছে, পরীক্ষা টরীক্ষা করে বললো, না ঠিক আছে, এই ওষুধ দিচ্ছি, এই ওষুধটা আপনি খাওয়াবেন, দেখুন আস্তে আস্তে কমে যাবে। ওষুধ দিয়েছে, যা করার বলার বলেছে, যা করতে বলেছে ডাক্তার করেছে, ছেলে কিছুতেই সুস্থ হয় না। একদিন কি হয়েছে, এরকম রাত্রিবেলা না সন্ধ্যাবেলা, ছেলেটি নাকি খাট থেকে একাই উঠেছে, উঠে, ওর মা তখন ছিল না, মা মনে হয় ওই শাশুড়ির সাথে কিছু কথা বলছিল, আর ওর বাবা মানে মানে ওই ওনার যে 2 ছেলে আর কি, কেউই বাড়িতে ছিল না তখন। ছেলেটি নাকি আস্তে আস্তে উঠেছে, উঠে বারান্দায় এসে নাকি দাঁড়িয়েছে, হঠাৎ দেখছে পিঠের মধ্যে কেউ হাত রেখেছে। ওনা যেই ঘুরেছে, ঘুরে দেখে কি ওই বউরানী দাঁড়িয়ে রয়েছে। ও দেখা বলতে মনে, মা, এরকম করে একটা চিৎকার দিয়েছে। ওই চিৎকারটা শুনে ওর মা এসে দেখে ছেলে ওই দোতলা থেকে নিচে পড়ে গেছে। ছেলে মানে ওইখানেই শেষ। দৌড়ে দৌড়ে ও নিচে গেছে, নিচে গিয়ে সে বলছে, হ্যাঁ কি হয়েছে? ছেলে 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 আমার ছেলে, আমার ছেলে। ছেলে তখন কোথায়? ছেলে তো ওইখানেই শেষ। হ্যাঁ, সে মাথা ফাথা ফেটে রক্ত বেরিয়ে বলে, ও গো আমার কি সর্বনাশ হলো, ও গো আমার কি সর্বনাশ হলো। বাড়ির মধ্যে তখন মানে শোক, বলছি না, মানে একটা যেতে না যেতেই আরেকটা এসে যাচ্ছে। মানে বাড়ি শুদ্ধ লোক তখন দিশেহারা হয়ে গেছিল যে কোনটা ফেলে কোনটা শোক পালন করবে। মানে ওদের নন স্টপ একটার পর একটা ঘটনা বাড়ির মধ্যে ঘটতেই আরম্ভ করলো। ঠিক আছে, বড় ছেলের
ছেলেটা মারা গেল। ওদিকে যে ওদের বোন হচ্ছে তাকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, সে চলে আসলো 2 ছেলে নিয়ে, তার বর মারা গেল, ঠিক আছে। এদিকে বাড়ির আরেকজনের সেই ছেলে যে জন্ম নিল সেও বাঁচলো না। এমন একটা সময় আসলো যখন ওরা বাড়িটা ছেড়ে বেরিয়ে যেতে চাইছে, কিন্তু বেরোতে পারছে না। মানে এমন অবস্থা হয়ে যাচ্ছে, দ্যাট টাইমে আস্তে আস্তে দেখা যাচ্ছে জমিদার বাড়ির মানে কিছু কিছু অংশ থাকে যেগুলো তখনই ভগ্ন অবস্থায় চলে আসতে আরম্ভ করেছিল। মানে চারি জায়গা ঝোপ ঝাড় জঙ্গল, মানে লোক দিয়ে যে সেই জায়গা পরিষ্কার করবে সেইটুকু সামর্থ্য ওদের মধ্যে নাকি ছিল না, এমন অবস্থা। হ্যাঁ, তখন ওরা মানে বাড়ির মধ্যে মানে সন্ধ্যাবেলায় যে বাতি ধরাবে সেটাও নাকি মাঝে মধ্যে ভুলে যেত, মানে এরকম অবস্থা। ওর যে বয়স্ক করে যে ভদ্র মানে যে আর কি ওই ছেলে 2 ছেলের, এখন তো তখন তো বেঁচে রইলো তো ওই দুই ছেলের মা, আর ওদিকে ওই বোনের 2 ছেলে বোন ছিল, আর ওই পাশের ওর ভাইয়ের যে ছেলের এই কজন ছিল। মানে এদের মধ্যে তখন এমন আসতো ব্যাপারটা যে কেউ কারোর সাথে কথা বলা অব্দি বন্ধ করে দিয়েছিল। মানে কথা বলবে কি, মানে কথা বলতে ভয় পেত, তখন মনে করতো যে এই যদি আমি ওর সাথে কথা বলি হয়তো ওর কিছু একটা হয়ে যাবে, এখনই হয়তো শুনবো এরকম কিছু একটা হয়ে যাবে। তো একদিন এই চিন্তা ভাবনা করতে করতে তা ওই যে শ্বশুরমশাই যিনি মারা গেছেন ওনার যে ভাইয়ের ছেলে একদিন এরকম সিঁড়ি দিয়ে উপরে উঠে উনি চিন্তা করতে করতে উঠছে যে কোথায় যাচ্ছে জিনিসটা, হ্যাঁ কেন এরকম হচ্ছে, কিভাবে এগুলোকে আটকানো যায়। কোনো জিনিসই ওরা মানে খুঁজে পাচ্ছিল না, মানে পাজল হয়ে যাচ্ছে, পাজলকে ওরা সেট করতে পারছে না, এরকম একটা ব্যাপার। তো হঠাৎ না উনি ঠিক বৌরানীর যে ঘরের ওদিক দিয়ে একটা মানে কিরকম একটা আওয়াজ পায়, মানে নুপুর পরে হেঁটে গেলে যেরকম একটা আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ। তো জিজ্ঞাসা করে কে, কিছুদিন পরে না আওয়াজটা পাইনি। ও না একটু দূর এগিয়ে গিয়ে দেখছে না কেউ তো নেই, তাহলে কোত্থেকে আওয়াজটা আসলো। স্পষ্ট শুনেছে যে নুপুর পরে কেউ হাঁটছে। তো ও আবার ব্যাক করে নিজের রুমে যাবে, সেই সময় বলছে মানে পিছন থেকে মানে এরকম একজন নাকি বলছে, কি হলো শুনবে না আমার কথা। না শিরশির করে উঠেছে যে হ্যাঁ এটা তো বৌরানীর গলা। এখানে ওনা পিছন ফিরবে কি ফিরবে না, ওনার সোজা হয়ে দাঁড়িয়ে আছে, মানে নড়তেও পারছে না, দেখতেও পারছে না, যেতেও পারছে না। ও মনে করছে ওর পা দুটোকেও মেজের সাথে পুরো আটকে রেখে দিয়েছে ধরে, যেখান থেকে ও নড়তে পারছে না, চাইলেও ও নড়তে পারছে না। তার যখন পিছনে মানে ঘুরেছে, মানে মুখটাকে আর কি ঘাড় বেঁকিয়ে দেখতে গেছে, দেখছে হ্যাঁ পুরো দগদগে চেহারা, সেই দগদগে শরীর, মানে পোড়া শরীর। আর ওই দেখে বাবা বলে ও ওইখান থেকে সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায় গড়াতে। মানে এমন অবস্থা হয়েছে, মানে ও ধারণার বাইরে যে ও ওইটা দেখেছে। মানে ও তখন মুখ দিয়ে মানে গোংরাচ্ছে, মানে কথা বেরোচ্ছে না, গোংরাচ্ছে। এবার ওই যে বললাম যে ওর যে ননদ ছিল, মানে বাড়ির যে বোন মেয়ে আর কি, ওর 2 ছেলে, ওরা কোথায় একটা গেছিল, ওরা সবে তখন বাড়ির মধ্যে ঢুকে দেখেছে যে এরকম পড়ে আছে, সিঁড়িতে পড়ে আছে। বলছি আরে আরে সে কি হলো, বলে না ওই যে কি হয়েছে, না করে উনি না অজ্ঞান, সেন্সলেস হয়ে যায়। হ্যাঁ কি হয়েছে, তখন ওই বলবে চচ ধর কাকাকে ধর। তো কোন রকমে তুলে ঘরে শুয়ে বলছে যে কিরে, ওর মা এসছে, মানে যে ছেলের যে মা আর কি, সে এসে বলছে ও মা কি হলো, এরকম অবস্থায় কি করে সিঁড়ি দিয়ে কি করে পড়লে। বলে না বউ শুধু মুখ দিয়ে বউ, এর বাইরে কোনো কথা বেরোয়নি। বলে বউ এটাই বলে যাচ্ছে, মানে কথা স্পষ্ট বলতে পারছে না, মানে এমনই অবস্থা। মানে তখন ও তোতলাচ্ছে, মানে ও যে কথা বলবে ও মনে করছে যেটা দেখেছে সেটা কি আদৌ সত্য না, কি করে হয় যে এই মানুষটা মারা গেছে সেই রকম আসে কি করে। আর ওই রকম চেহারা, হ্যাঁ ওই জ্বলন্ত মানে দগদগে চেহারা, পোড়া চেহারা,
ওই দেখে আর কি, মানে ও তখন মনে করছিল যে ও পারলে মরে যেতে পারলে মনে হয় বেঁচে যায়, মানে এমন একটা জিনিস ও দেখেছে। কেন দেখলো ও এইটা, তখন আস্তে আস্তে বাড়িতে আর কি, বিশেষ করে যে শাশুড়ি, সে বুঝতে পেরেছিল যে কেন ব্যাপারটা হয়েছে। অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছে, ওই যে বউরানী যে মারা গেছে, ঘরে যে আগুন লেগেছিল, অ্যাকচুয়ালি ঘরে কিন্তু আগুন লাগেনি। ঘরে আগুন লাগবে কোথা থেকে? ওটা তো বেডরুম ছিল, ওটা তো রান্নাঘর না, ওর মধ্যে কোনো 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 ব্যাপারই ছিল না। এই কাজটা হচ্ছে ছোট ছেলের কাজ, মানে ওর হাজবেন্ডেরই কাজ ছিল এটা। মানে এতটাই ওর কান ভাঙিয়ে দিয়েছিল, এতটাই ওর কান ভাঙাতো, এটা বলে দিয়েছিল যে দেখবি তোর যে সন্তান যে আসছে, এটা তোর সন্তান না, ওটা অমুকের সন্তান। মানে এতটাই নোংরা কথাবার্তা ছেলেটির কানের মধ্যে দেওয়া হয়, আর দিয়েছিল। এটা কিন্তু ওর বৌদি, মানে ওই বউরানীর ভাসুরের বউ, মানে যা আর কি বলবো। তো উনি এই ঘটনাগুলো, মূল নষ্টের মূলই হচ্ছে ওই বড় ছেলের বউ। হ্যাঁ, তো এই যে জিনিসটা ওর দেখো ফলে হাতে ফল পেলো, যে ওর ছেলেটা কিন্তু বাঁচলো না। এই ঘরের মধ্যে আগুন ধরিয়ে দেয় হচ্ছে গিয়ে ওর স্বামী, বউরানীর স্বামী। মানে এতটাই ওকে নিচু কাজ করতে মানে বাধ্য করেছিল ওই বৌদি। এবং ও যখন এরকম আগুন যখন লাগিয়ে দেয়, ও তখন বারবার বলেছিল, রিকোয়েস্ট করেছিল ওকে, যে তুমি এরকম কাজ করো না, তুমি কেন এরকম করছো, এটা তো তোমারই সন্তান। বলে না 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 না, আমার সন্তান না, আমার সন্তান না, এ অন্যের সন্তান, তোর বেঁচে থাকার কোনো অধিকারই নেই। তখন ওই বউরানী অভিশাপ দিয়েছিল যে তুমি এই কাজটা করছো, আমার যদি কিছু হয়, আমি সন্তানের নাম নিয়ে বলছি, যে পৃথিবীর মুখ দেখতে পারবে না, মুখ দেখতে পারলো না, তোমাদের বাড়ির কিন্তু কোনো সন্তান, ভবিষ্যতে যদি কোনো সন্তান হয়, সে বাঁচবে না, যদি বেঁচেও যায় তার মধ্যে কিছু সে বিকলাঙ্গ হবে। এরকম একটা অভিশাপ দিয়েছিল। এও বলে গেছিল যে তোমাদের এই জমিদারি কিন্তু থাকবে না। হ্যাঁ, এবং ও তখন সব কোনো কথাবার্তার কোনো কোনো ইয়েই নেই, মানে কোনো মূলই নেই। যাই হোক, ওই বউরানীকে কিন্তু অ্যাকচুয়ালি মেরেছিল ঘরের মধ্যে আগুন দিয়ে, এই তার স্বামী করেছিল কাণ্ডটা। এবং এই যে আমার ফ্রেন্ডের সাথে কিভাবে এটা লিঙ্ক, এই তো কোয়েশ্চেনটা তোমার মনে জাগবে যে কি করে আমার ফ্রেন্ডের সাথে এটা কিসের সম্পর্ক। ডেফিনেটলি। হুম, সম্পর্কটা এইভাবে হয়। এই যে যখন ওর তো জন্ম কলকাতাতে, আমি প্রথমেই বলেছি জন্ম কিন্তু কলকাতাতে। ইভেন ওর বাবাও কিন্তু এখানেই বর্ন অ্যান্ড বট আপ। ঠিক আছে, এটা কিন্তু আমি তোমাকে বলেছিলাম যে অনেকেরা কিন্তু এই বাড়ির থেকে বেরিয়ে এসেছিল যখন এরকম এরকম ঘটনাগুলো ঘটছিল। ঠিক আছে, এটা জেনারেশন পর জেনারেশন পর জেনারেশন। ওর বাবার কিন্তু ওই বাড়ির সাথে কোনো লিঙ্কই ছিল না। ঠিক আছে, হয়তো খুব ছোটবেলায় একবার কি দুবার গেছিল বাবা মার হাত ধরে, কিন্তু তারপরে কিন্তু আর যায়নি। মানে রীতিমতন ভয় পেত ওই বাড়িতে, মানে পা দিতেই ভয় পেত, এরকম অবস্থা। অ্যাকচুয়ালি এই বউরানীর রূপেই এই আমার যে বন্ধু, ওরই বলা যায় পুনর্জন্ম। যেটা কিনা ও ছোটবেলা থেকে ও যেভাবে কথাগুলো বলতো, যেভাবে হিস্ট্রিগুলো ওই বাড়ির বলতো, সেটা পুরোটা মানে অবিশ্বাস্য ছিল। কারণ ওর বাবা এটাই মনে করে, বাবা প্রথমটা ধরতে পেরেছিল যে কি করে এই কথাগুলো বলছে, কি করে বলছে, এটা তো সম্ভব না। কারণ ও কোনোদিনও কথাবার্তা, মানে ওদের বাড়িরা কেউ নিজের বাড়ির, মানে ওরা যে একটা জমিদার ঘরের, মানে ওদের যে একটা জেনারেশন, মানে যে জমিদার ঘরের একটা ওদের মানে বংশধর, সেটাই ও পরিচয় দিত না, সেটাই কখনো পরিচয় দিত না। মানে পরিচয় দিতে ভয় পেত বলা যেতে পারে। এই যে মেয়ে, হ্যাঁ, মানে এতটাই ভয় ওরা, মানে যেসব ঘটনা ঘটতো, তারপরে তো কেউ একে 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 তো মানে সব, মানে ওই বাড়ির বলে লাস্টে কিছু ছিলই না। মানে দরজা জানলাও মানে চুরি করে নিয়ে গেছে, এরকম ব্যাপার ছিল বাড়িটার। মানে হ্যাঁ, মানে বাড়ির পুরো ভাঙা, মানে যে সমস্ত, ওই এক শাশুড়ি যিনি বয়স্ক মহিলা, উনি তো লাস্টে মারা গেলেন। দুই ছেলে পাগলের মতন ঘুরে বেড়াতো। হ্যাঁ, বংশ প্রায় ওখানেই এন্ড, মানে এমন অবস্থা হয়, মানে নির্বংশ হয়ে গেছিল, একদম নির্বংশ। আর এই যে আমার ফ্রেন্ড, ও যখন যায় বলে না আমাকে নিয়ে যেতেই হবে, আমাকে কেন মারলো,
কেন মারলো এইটা বলতো, কেন মারলো। ওর বাবা না রীতিমতন ভয় পেয়ে গেছিল যে কি সাংঘাতিক ব্যাপার। আমি তো আমার ওই বিয়ে তখন এইটা নিয়ে ওর মার সাথেও নাকি কাকিমার সাথে খুব মানে তুমুল একটা, তুমি কেন এই কথাগুলো ওকে বলেছো। তখন বাবা বলে দূর, কথাগুলো বললে ও ওইটুকু একটা বাচ্চাটা 2.5-3 বছরের বাচ্চা কখন এগুলো মনে রাখতে পারে, এগুলো কখনো বুঝতে পারে, এটা কখনো হয়। আর এইসব গল্প আমি ওকে করতে যাব না, তাহলেও এত কিছু কি করে বলছে। তুমি চিন্তা করবে না, ও নাকি ছোটবেলায় রীতিমতন বলতো মানে মানে কি বলবো, ছোটবেলায় নাকি ওকে দেখলে পুরোপুরি বউরানীর মতন নাকি মানে মুখের আদল, মানে এরকম বলতো, মানে এরকম একটা ব্যাপার, বুঝতে পেরেছো। মানে যারা যারা ওকে দেখেছে ছোটবেলায় ওদের বংশের মানে আগের আগের মানে যারা মানে দাদু দিদা বলতে পারো ওর, তারা বলছে পুরোপুরি এর মিল মিল মানে পুরোটাই মিল, মানে অনেকটা মিল, নাক চোখ মুখের প্রচন্ড নাকি মিল, এরকম নাকি মিল ছিল। এবং ওই যখন ফার্স্ট যখন বলল যে আমাকে ওখানে নিয়ে চলো, আমাকে ওইখানে যাব, আমি ওইখানে যাব, ও নাকি বায়না করতো, তখন নিয়ে যেতে ওর বাবা মা বাধ্য হয়েছিল। আর যখন গেছে ওই বাড়িতে দেখে বাড়িটা কিছু নেই, পুরো ভাঙা, মানে ভঙ্গুর অবস্থা, দেয়াল টেয়াল সব ভেঙে পড়েছে, ছাদ ভেঙে পড়েছে, কিছু নেই বাড়িটার, সদর দরজা মরজা কোথায় উড়ে গেছে, কিচ্ছু নেই। হ্যাঁ, ও ঠিক ওর যেই ঘরে বউরানী থাকতো, যেই ঘর, সেই ঘরের সামনে গিয়ে বলছে এই তো আমার ঘর, এটাই তো আমার ঘর, আমি তো এখানেই থাকতাম, এখানেই আমাকে পুড়িয়ে মেরেছিল। এইটা বলে নাকি ওইখানে নাকি ও না মানে কিরকম সেন্সলেসের মতন হয়ে যায়। তখন ওর বাবা মনে করে এ কিছুই না, এই বউরানীরই পুনর্জন্ম হবে। কিন্তু এই ম্যাটারটা যাতে বাড়তে না পারে সেই জন্য ওই খুব একটা ওকে এই নিয়ে অনেক কাউন্সিলিং অনেক কিছু করানো হয়েছে ওকে ছোটবেলায়, মানে এই ব্যাপারটা যাতে ও ভুলে যায়, মানে এই ব্যাপারটা যাতে, তখন ডাক্তার বলেছিল ও আস্তে আস্তে তো বড় হবে, তখন দেখবেন আস্তে আস্তে ম্যাটারটাও ভুলে যাবে। কিন্তু এই জিনিসটা কিন্তু ওর মনের মধ্যে রয়ে গেছে যে জন্মদিনটা, এবার বলি জন্মদিনটা কেন পালন করে না। এই যেদিনকে ও জন্মদিন, ও জুন মাসে জন্মদিন, জুন মাসে যেদিনকে ওর জন্ম ওই দিনেই কিন্তু বউরানী মারা গেছিল, পার্টিকুলারলি ওই দিনটাতে। এবার ওইটা কিন্তু মনের মধ্যে সবাই হয়তো এই জিনিসটা ভাবে যে হ্যাঁ ও ভুলে গেছে বা ও মনে নেই, কিন্তু ওর কিছু কিছু হলেও ওর বউরানীর মানে চেহারাটা নাকি স্বপ্নে ওকে দেখা দেয়, স্বপ্নে নাকি ওকে দেখা দিত। যার জন্য বড় হয়েও আমার মানে এই ঘটনাটা যখন ও ওর মানে অন্য সব ফ্রেন্ডসের সঙ্গে যখন জিনিসটা ডিসকাস করেছিল, তখন এটা নিয়ে না ওকে খুব তাচ্ছিল্য করেছিল, মানে ইয়ার্কি ঠাট্টা তামাশা। যার জন্য ও একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেছিল, মানে স্কুল লাইফের কথা বলছি, ডিপ্রেশনের মতন চলে গেছে। তখন সেই স্কুল চেঞ্জ করে রীতিমতন অন্য জায়গায়, ওর বাবা কোনো রকম মানে ওকে স্ট্রিক্টলি বলে দিয়েছিল যে তুমি এসব নিয়ে কারোর সাথে তুমি আলোচনা করবে না, ওই সাথে আমাদের কোনো সম্পর্কই নেই। ওই বাড়িটা তো এখন নেই, পুরো ভঙ্গুর হয়ে গেছে, মানে ভেঙে দিয়েছে ওই বাড়ির মধ্যে, মনে হয় এখন ওই বাড়ি অন্য বাড়ি হয়ে গেছে কিনা, ওখানে অন্য কোনো মানে বিল্ডিং হয়ে গেছে কিনা সেটাও আমি জানি না, জানে না সেটা ওরাও জানে না। ওর সাথে মানে কোনো এখন কোনো লিঙ্কই নেই। খুব সেই ছোটবেলায় গেছিল একবার, যেহেতু দ্যাট টাইমে ও ঘুমের মধ্যে নাকি হেঁটে বেরিয়ে যেত, মানে এরকম করতো, ঘুমের মধ্যে হাঁটতো, মানে কোথায় যাচ্ছে কেউ জানে না। কেউ তো স্লিপ ওয়াকিং এর ওর একটা সমস্যা আছে, কিন্তু স্লিপ ওয়াকিং এর ওই সমস্যাটা নয়, ও হচ্ছে ঘুমের মধ্যে ওই দেখতো, ও বলতো ওকে কেউ ডাকতো, আয় 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 আমার কাছে আয়, এরকম করে নাকি ওকে ডাকতো ঘুমের মধ্যে। আর ও বলে হেঁটে এরকম বেরিয়ে, ওইটুকু বাচ্চা, তো এটা তো ওর কাছে তো একটা তো মানে খুবই মর্মান্তিক, কারণ ওইটুকু বাচ্চার মধ্যে যদি ওরকম এফেক্ট পড়ে এটা তো ঠিক না। কিন্তু অ্যাকচুয়ালি তা না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওই তো দ্বিতীয়বার করে ফিরে এসছে, মানে দেখো ওনার তো কোনো ফল্টই ছিল না, ওই বউরানীর কোনো ফল্টই না, ওর উপর তো একটা ব্লেম দেওয়া হয়। তার মধ্যে দেখো ওর বাচ্চাটা, সে তো কোনো কিছু তো নিষ্পাপ, সে তো পৃথিবীর আলোই দেখতে পেল না, এইভাবে কি কেউ কাউকে মারে? আর আমি তো ধারণার বাইরে যখন আমি শুনছি, বিশ্বাস করো আমি এখন ইমোশনাল হয়ে পড়ছি, আমার না চোখ দিয়ে জল বেরিয়ে গেছে তখন ওই টাইমটা। আমি যে কাকি, হ্যাঁ, আর তোমার একদম মানে একটা ফ্রেন্ড, হ্যাঁ কাইন্ড অফ আ বেস্ট ফ্রেন্ড, তার kind of সাথে best এরকম friend, হ্যাঁ। হয়েছে। আর আমি ধারণাই করতে পারিনি যে আমি একজন অত বড় একজন জমিদার বাড়ির যে বংশধর, সেই মেয়ের সাথে আমি কথা বলছি, এবং যার মধ্যে এতটুকু অহংকার নেই, প্রথম কথা।
আমি তোমাকে বলছিলাম না প্রথমেই যে ডিফারেন্ট ডিফারেন্ট মানে কি, ও পুরো মানে সাদা মাটা, কথাবার্তা হাঁটা চলা না খুব মার্জিত, খুব মার্জিত। ফ্রেন্ডটার, আমার ফ্রেন্ডটার মানে খুব কোনো অহংবোধ বা অহংকার এই ব্যাপারটাই নেই। একদম না। ওর বাবা যথেষ্ট ভালো জায়গায় ভালো কোম্পানিতে চাকরি করছে এখন কলকাতায়, আমি বলছি না কোথায়, বাট মানে এতটা এতটা মানে ওর বাবা মাকেও আমি দেখেছি কি সুন্দর মার্জিত, মানে কোনো মানে একটা মানে কোনো থাকে না যে ও জমিদার ঘরের এই এই পয়সা উড়ানোর ব্যাপারে এই সে না, ওর মধ্যে একদম না। পুরো সামনে মানে যদি ইন ফিউচার আমার যদি সেরকম হয় মানে স্কোপ পাই, আমি অবশ্যই তোমার সঙ্গে আলাপ করাবো, নিশ্চয়ই। যদি পসিবল হয়। আমি জানি না ও আসতে চাইবে কিনা, কিন্তু আমি তাও মানে আমি চেষ্টা করব যদি পারি। অ্যাটলিস্ট তোমার সাথে অবশ্যই সামনাসামনি না হলেও ওভার দ্য ফোন আমি কথা বলানোর চেষ্টা করাবো। কিন্তু বিশ্বাস করো আমার ফ্রেন্ডটা এখন আগের চাইতে অনেকটাই ভালো আছে। ও একটা বছর মানে স্কুল লাইফটাও প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে দিয়েই গেছিল, কিন্তু এই জন্মদিনটা আসলেই না ও খুব ভারাক্রান্ত হয়ে পড়ে। অন্য সব দিন টিন যাও থাকবে, জন্মদিন আসলেই ওর মন ভীষণ মানে মানে কি বলে, ও খুব এক ঘরে হয়ে থাকবে, কারোর সাথে কথা বলবে না, কিছু না, মনের মধ্যে ওর ওই অনেক। দিনেই তো ওর মৃত্যু ঘটেছিল না? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আর সবচাইতে আমার খারাপ লেগেছিল যে হাজবেন্ড, সে একজন পুরুষ মানুষ, সে এরকম অন্যের কথা শুনে দিক বেদিক জ্ঞানহীন শূন্য হয়ে মানে কোনো কিছু না জেনে না বুঝে অন্যের কথায় তুমি এত বড় একটা স্টেপ তুমি কি করে নাও? তুমি একজন জমিদার বাড়ির ঘরের ছেলে হয়ে তুমি এত বড় একটা স্টেপ মানে তুমি কি করে নিতে পারলে? তোমার সে স্ত্রী, একমাত্র সে অর্ধাঙ্গিনী যাকে আমি বলবো, সে তার অন্তত তার কথা চিন্তা না করলেও তার ওটা তো তোমারই সন্তান ছিল, তার কথা কেন তুমি চিন্তা করলে না? এত বড় তুমি অন্যায় কি করে করতে পারলে? আমার এটা মানুষের কথাবার্তা বা মানুষের বেশ কিছু নেচার রয়েছে না, মানে তাকে ম্যানিপুলেট করা হয়েছে, তার কান ভরা হ্যাঁ, হয়েছে, তার একদম, কানে অকথা কুকথা দেওয়া হয়েছে। প্রচুর ও তো প্রচুর করে। এটাও ভাবতে পারে না ওই লোকটা, আমি লোকটার হয়ে সাফাই গাইছি না, বাট হুম। হয়তো এরকম মনে হয়েছিল যে বাচ্চাটা ওর নিজেরও নয়। হ্যাঁ, এরকমই তো কান ভরা হয়েছিল যে তুই যখন ঘরে থাকিস না, ও তো বেরিয়ে যায়, ও তো অমুক জায়গায় যায়, তমুক জায়গায় যায়, এরকম এরকম সব বলতো। তো প্রথম প্রথম তো মানে ও অতটা, আমি বললাম না যে ওনার হাজবেন্ড নাকি অতটা ডাপুটে টাইপের ছিল না, যে উঠতে বলে উঠতে হবে, বসতে বলে বসতে হবে, ওরকম ব্যাপারটা ছিল না। কিন্তু ওর কান ভাঙানি দিয়েছিল হচ্ছে গিয়ে ওর ওই বড় ভাইয়ের বউ, মানে বৌদি। যেহেতু বাড়ির অনেক কজন মানে বউরা যারা ছিল, তারা তো খুব একটা ভালো চোখে তো ওই বউরানীকে দেখতে পেত না। কারণ বউরানী, এক তো আমি বলেইছি দেখতে সুন্দর ছিল, পড়াশোনা জানতো, ওই সময় পড়াশোনা জানতো, ঠিক আছে, পড়াশোনা শিখেছে, ওর বাবা মা ওকে পড়াশোনা শিখিয়েছে। এবং যেই সব কথাবার্তা ওই শ্বশুরমশাই কি এমনি এমনি ওনার কথা শুনতো, উনি তো বুঝতে পারতো যে হ্যাঁ বউ তো ঠিক কথাই বলছে। আর যারা বাড়ির বউ ছিল তাদের তো পেটে কোনো বিদ্যেই ছিল না, তাদের তো কিছুই ছিল না, তো তাদের কথা ওই বাড়ির কর্তা শুনতে যাবে কেন? তাই না? তো একজন বাড়ির কর্তা, সে জমিদারের কর্তা হচ্ছে, সে যখন তার জমিদার যার হাতে, সে যখন হ্যাঁ বলছে, তখন আর পাঁচটা বউয়ের তাদের তখন তো খুশি হওয়া উচিত ছিল যে যাক, এই বউরানীর হাত ধরে তাহলে আমরা একটু আমাদের মতন সচ্ছল ভাবে চলতে পারবো। সেটা তো করেনি, উল্টে ওই মানে বাড়ির চাকর বাকররা অব্দি খুশি হয়ে গেছিল যে মানে এত দাপুটে ছিল না, মানে এত মানে পাম থেকে চুন খসতে পারবে না, এরকম একটা ব্যাপার ছিল। সেখান থেকে কিছুটা হলো বাড়ির কাজের লোকগুলো একটু নিস্তার পেয়েছিল যে না, বউরানী আসার পরে কিছুটা আমরা হালকা হতে পেরেছি। কিন্তু সেইখানে মানে এমনও হতো চাকর বাকরদের মানে রান্নার বান্নার কিছু কাজ সে বউরানী করতো, ওদেরকে বকা দিত, মানে চাকর বাকর বলতো দিদিমণি আপনি আসবেন না, বউরানী মা আপনি আসবেন না মা, দয়া করেন, এই যদি দেখে আমাদেরকে শিরচ্ছেদ করবে। বলে কোনো ভয় নেই, আমি তো আছি, কিছু হবে না। মানে এরকম ব্যাপার ছিল। মানে কর্তা দেখতো যে না, ও তো বেশ ভালো, বাড়ির বেশ সবার খেয়াল রাখে, সবার উনি খেয়াল রাখতো, সবার আদর যত্ন করতো। তার প্রতি মানে যার জন্য শাশুড়ি, যে সে কিন্তু কখনো বউরানীর এগেনস্টে কিছু বলেনি কোনোদিনও। কিন্তু এই যে ঘরের মধ্যে যে আগুন লাগিয়েছে, সেটা জানতো, সবাই জানতো যে এই ছোট ছেলের কাজ। কিন্তু দ্যাট টাইমে কেউ প্রোটেস্ট করেনি, কেউ এগিয়ে আসেনি, একমাত্র শাশুড়ি ছাড়া। শাশুড়ি ওকে বারণ করেছে তুই এত মাথা গরম করিস না, তুই নিজের সর্বনাশ ডেকে আনিস না, আগে নিজেরটা বোঝ, নিজেরটা দেখ,
কোনটা ভালো কোনটা খারাপ তুই বোঝার চেষ্টা কর। ও কোথায় যাবে? ও তো ঘরেই থাকে, ও তো সেরকম ভাবে সেরকম ঘরের মেয়ে না। না না, কারোর কথাই শোনেনি। ওই যখন ওর এটা তো কষ্ট, আমি বলবো এটা তো যথেষ্ট কষ্ট। মানে ও তো মরলো, ওর পেটের যে বাচ্চা ছিল সে মানে দিনের পৃথিবীর আলোই দেখতে পেলো না। ওর কি দোষ ছিল? Curiofied presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। আপনিও যদি আপনার লাইফে ঘটে যাওয়া এরকম কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি, এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, অথবা আমার থেকে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল বা কোনো স্পিরিচুয়াল হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অব্দি কিউরিওফাইটের এরকম আরো 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।